আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। হোপ তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আসলে অনেকটা গ্যাপ পড়ে গেছে তোমাদের সাথে আমার ক্লাস নেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, এরকম চলতেই থাকবে লাইফে। আসলে প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এর মধ্যে কখনো ভালো কখনো খারাপ এরকমই থাকবো। তো আশা করি সবাই আমার ক্লাসটা শুনতে পাচ্ছ ঠিক মতো। তো আমার মনে হয় দেরি না করে আমি আমার ক্লাস স্টার্ট করি। আসলে আজকে তোমাদের সাথে আমাকে ডিসকাশনের জন্য যেটা আমাকে লং কেস ডিসকাশনে ওই চিন্তা নিয়ে আসলে আজকে ক্লাসটা নেওয়া। কারণ এমবিবিএস লেভেলে যেটা হচ্ছে ফাইনাল প্রফে শর্ট কেস গাইনিতে ওরকম না থাকলে লং কেসটা থাকে, সাথে ভাইবা থাকে। তো লং কেসে যেমন গাইনি কেসও থাকছে, অবস কেসও থাকছে। তো অবস কেসের মধ্যে একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকস হচ্ছে পিউপেরিয়াম। তো পিউপেরিয়াম ইউজুয়ালি নর্মাল পিউপেরিয়াম এবং অ্যাবনর্মাল দুই রকম পিউপেরিয়াম হয়, তাই না? তো আমরা আজকে সেই পিউপেরিয়াম নিয়ে আলাপ করব, এবং স্পেশালি যেটা সাধারণত অ্যাবনর্মাল পিউপেরিয়ামের পেশেন্ট গুলোকে কেস হিসেবে দেওয়া হয় না, কারণ পেশেন্ট একটু সিক থাকে। তো সাধারণত কেসে যে দেওয়া হয়ে থাকে সেটা হলো নর্মাল পিউপেরিয়াম কেস। তো আজকে চলো আমরা সেটা নিয়ে ডিসকাশন করি। তো প্রথমে আসি আসলে লং কেস যেহেতু এটা হয়ে থাকে, তো আমাদের কি থাকবে, একটা পেশেন্ট থাকবে, সাথে পেশেন্টের বাচ্চা থাকবে। এটাই হলো একটা সিনারিও। যদি আমরা চিন্তা করি যে একটা মা এবং তার বাচ্চা, সেই আমাদের পেশেন্ট, এবং তাকে নিয়ে আমাদের প্রথমে হিস্ট্রি নিতে হবে। দেন সেই হিস্ট্রিটা নেওয়ার পরে তোমাদেরকে আমাদের কাছে প্রেজেন্ট করতে হবে, যিনি এক্সটার্নাল বা ইন্টারনাল যিনি থাকেন তার কাছে। আফটার দ্যাট তোমাকে সেই রিলেটেড তোমাকে কোয়েশ্চেন করা হয়ে থাকবে। এটাই হচ্ছে লং কেস। এবং প্রত্যেকটা কেসে প্রত্যেকটা টপিকসের প্রত্যেকটা হেডিং এর আন্ডারে কিন্তু পয়েন্ট ভাগ করা থাকে, যে তোমার সাথে তোমার পেশেন্টকে তুমি কমিউনিকেশনটা কতটুকু করছো, তুমি পেশেন্টকে কতটুকু সুন্দরভাবে দেখেছো। অনেক সময় কিন্তু আমরা এক্সামিনেশনও করতে বলে থাকি, তোমার হিস্ট্রিটা কতটুকু সুন্দর করে নেওয়া হলো, এবং তারপরে তুমি সে পুরো ফিচারটাকে, স্যালেন্ট ফিচারটাকে কিভাবে প্রেজেন্ট করছো, তোমার চোখে দেখে একজন এক্সামিনার বুঝতে পারবে যে এটা একটা এই কেসটার ডায়াগনোসিস হলো এটা, ঠিক আছে সেই। এবং তারপরে তোমাকে সেই রিলেটেড কিছু প্রশ্ন করা হয়ে থাকবে। তো মোটামুটি ভাবে এভাবে একটা লং কেস থাকে। তো আমরা পিউপেরিয়ামে যদি আমরা বলি থাকি, তাহলে আমরা প্রথমে আমরা একটা সিনারিও চিন্তা করতে পারি, যে একটা মহিলা সাপোজ সে তার থার্ড ডে অফ নর্মাল পিউপেরিয়ামে আছে। তো প্রথমে আসলে জিজ্ঞেস করা হয়ে থাকে যে পিউপেরিয়াম যদি থাকে, আইদার ইট ইজ নর্মাল পিউপেরিয়াম or if it is abnormal পিউপেরিয়াম। তো নর্মাল পিউপেরিয়াম সাধারণত যে পিউপেরিয়ামে পেশেন্টের কোনো ধরনের কমপ্লিকেশন নাই, সেটাই হলো নর্মাল পিউপেরিয়াম। আর অ্যাবনর্মাল পিউপেরিয়াম হলো যে পিউপেরিয়ামের ক্ষেত্রে একটা মার কিছু কমপ্লিকেশন বা কিছু আদার্স প্রবলেম যদি থাকে, সেটা হলো অ্যাবনর্মাল পিউপেরিয়াম। তো প্রথমে তাহলে আমরা যদি মনে করি যে একটা সিনারিও চিন্তা করে আমরা চিন্তা স্টার্ট করতে পারি, অথবা অ্যাজ এ হোল আমি তোমাদেরকে পিউপেরিয়াম সম্পর্কে একটা আইডিয়া দিয়ে লাস্টে তোমাদেরকে আমি হচ্ছে সেই রিলেটেড কি ধরনের কোশ্চেন আসতে পারি সেটা বলতে পারি। তোমাদের আসলে কি ধরনের মত, এটা কি আসলে কি জানা যাবে, নাকি আমি আমার মতোই বলে দিব? যারা আমাকে সাহায্য করছো তোমরা কেউ বলো যে আমি কি আগে একটা কেস বলে সেই অনুযায়ী এক্সামিনেশনে পয়েন্টস ধরে পিউপেরিয়ামটা আলাপ করব, নাকি প্রথমে পিউপেরিয়ামটাকে একটু থিওরিটিক্যালি এটা বলার পরে তোমাদেরকে একটা কেস সিনারিও বলবো? ম্যাম একটু থিওরিটিক্যালি বললে ভালো হয় ম্যাম। জি ম্যাম, একটু থিওরিটিক্যাল বললে ভালো। থিওরিটিক্যাল বললে ভালো হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যদি থিওরিটিক্যালি বলি, তাহলে আমি যেটা প্রথমে বলছিলাম যে পিউপেরিয়াম বলতে কি বুঝি সেটা আমাকে জানতে হবে। এবং পিউপেরিয়াম দুই রকম আছে, আমি বললাম নর্মাল এন্ড অ্যাবনর্মাল। তাহলে পিউপেরিয়াম বলতে আমরা কি বুঝাই? পিউপেরিয়াম শব্দটার অর্থ হচ্ছে যে একটা মা তার ডেলিভারি পরে স্পেশালি তার যে পেলভিক অর্গান গুলো যে নর্মাল স্টেজে পৌঁছাচ্ছে, সেটাকে আমরা পিউপেরিয়াম বলি। তো আমরা যদি সেটাকে তাহলে ওভাবে ডিফাইন করি, তাহলে আমরা বলবো পিউপেরিয়াম ইজ দ্য পিরিয়ড following childbirth during which the body tissues, especially the pelvic organs, revert back approximately to the pre-pregnant state, both anatomically and physiologically. তাহলে কি বুঝলাম? পিউপেরিয়াম হলো একটা পিরিয়ড যেখানে আফটার চাইল্ড বার্থ, ডেলিভারি পরে, যেটা হচ্ছে একটা বডির সমস্ত টিস্যু, স্পেশালি দ্য পেলভিক অর্গান, সেটা কি করতেছে, রিভার্ট ব্যাক অ্যাপ্রক্সিমেটলি টু দ্য প্রি প্রেগন্যান্ট স্টেজ। এবং এটা কোন রকম ভাবে হচ্ছে? বোথ অ্যানাটমিক্যালিও হচ্ছে এবং ফিজিওলজিক্যালি হচ্ছে। কারণ আমরা জানি প্রেগন্যান্সিতে কি ধরনের চেঞ্জ হয়ে থাকে বডিতে, বোথ অ্যানাটমিক্যালি চেঞ্জও হয়ে থাকে, ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়ে থাকে। তাহলে সেই চেঞ্জগুলোকে রিভার্ট ব্যাক করে তার নর্মাল স্টেটে আনার যে স্টেজটা, সেটাকে আমরা বলে থাকি পিউপেরিয়াম। এবং এই যে প্রসেস, যে
যে প্রসেসে এটাকে নর্মালে আসবে, এই প্রসেসটা কি প্রসেস হয়ে থাকে? ইউজুয়ালি ইউট্রাসের মধ্যে এই প্রসেসটা বেশি কাজ করে, অন্যান্য সিস্টেম গুলো তো করে। এটাকে আমরা বলা হয় প্রসেস অফ ইনভলিউশন। তাহলে ইনভলিউশন কাকে বলে সেটা আমাদের জানতে হবে। ইনভলিউশন ইজ দ্য প্রসেস where the reproductive organ return back to its normal non-pregnant state, সেটা হচ্ছে গিয়ে ইনভলিউশন। এখন সাধারণত আমরা পিউপুরিয়ামটাকে আমরা একটু টাইম অনুযায়ী কিন্তু এটাকে আমরা ভাগ করে থাকি। পিউপুরিয়ামকে আমরা কতগুলো স্টেজে এটাকে আমরা ভাগ করে থাকি। সাধারণত প্লাসেন্টা এক্সপেলড হওয়ার পর থেকে 6 উইকস পর্যন্ত, ফলোইং এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা আপ টু 6 উইকস অফ ডেলিভারি, যে টাইমটা, এটা হলো পিউপুরিয়ামের ডিউরেশন। এবং এটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। ইমিডিয়েট, জাস্ট উইদিন 24 আওয়ার, মানে ডেলিভারি 24 ঘন্টার মধ্যে, এটাকে আমরা ইমিডিয়েট পিউপুরিয়াম বলবো। আর্লি পিউপুরিয়াম হলো 7 ডেজ পর্যন্ত, অ্যান্ড দ্য রিমোট পিউপুরিয়াম হলো আপ টু 6 উইকস। তাহলে মোটামুটি এইভাবে আমরা পিউপুরিয়ামটাকে ভাগ করতে পারি। এখন আসি যে এই যে ইনভলিউশন হয়ে যে চেঞ্জ গুলো হতে থাকবে, সাধারণত সবচেয়ে বেশি চেঞ্জ কিন্তু হচ্ছে আমাদের পেলভিক অর্গানে, এবং স্পেশালি কোথায় চেঞ্জ গুলোটা হচ্ছে? ইউট্রাসে চেঞ্জ হচ্ছে, সার্ভিক্সে চেঞ্জ হচ্ছে, ভ্যাজাইনাতে চেঞ্জ হচ্ছে, সাথে যেটা হচ্ছে যে লিগামেন্টস যেগুলো সেগুলোর চেঞ্জ হচ্ছে, আরো অন্যান্য যে পেলভিক অর্গানে, সেটা ওভারিতে, সবগুলোতে কিন্তু এই চেঞ্জটা হতে থাকে। এখন রিপ্রোডাক্টিভ সিস্টেমে যে চেঞ্জ গুলোর মধ্যে যে ইনভলিউশন যেটা ইউট্রাসে হচ্ছে, সেটাকে আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে কি মানে একটা প্রসেস অফ কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন, সাথে এটার মধ্যেকার কিছু এনজাইমেটিক চেঞ্জ হয়। তার জন্য কি হয়ে থাকে, প্রেগনেন্সিতে আমরা জানি যে কি হয়, ইউট্রাসের সাইজে বড় হয়ে যায়, যেমন বোথ সাইজেও বাড়ে, কিছু কিছু ক্ষেত্রে নাম্বারেও বাড়ে। আর ইনভলিউশন প্রসেসটা কি করতেছে, সেই সেলগুলোকে, নাম্বার গুলো চেঞ্জ হচ্ছে না, বাট সাইজ সেলগুলোকে ছোট করে নিয়ে আসে। তাহলে এখানে কি হচ্ছে, ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি দ্য ইউট্রাস বিকাম ফার্ম এন্ড ইট ইজ রিট্রাক্টেড উইথ অল্টার হার্ডেনিং অ্যান্ড সফটেনিং। তাহলে আফটার ডেলিভারি কি হয়ে থাকে, প্লাসেন্টা আউট হয়ে যাওয়ার পর থেকে ইউট্রাসটা কি হয়, মানে কন্ট্রাকশন এন্ড রিট্রাকশন, মানে হার্ডেনিং হতে থাকে, এভাবে হয়ে সেই তার নর্মাল যে সাইজ তার থেকে ছোট হয়ে যায়। The uterus measures about 20 into 12 into 7.5 centimeter in length, breadth, and thickness, and it is weight about 1000 grams. তার মানে ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা এবং বেবির ডেলিভারি হওয়ার পর থেকে ইউট্রাসটা সাধারণত ওজনে প্রায় 1 কেজি মতো হয়ে থাকে, এবং এটা যদি মেজার করা হয়ে থাকে 20 into 12 into 7.5 centimeter. Sorry. At the end of the first week, ইউট্রাসটা আরো ছোট হয়ে যায়, হয়ে কতটুকু হয়ে যায়, 500 গ্রামের মতো হয়ে যায়। এবং এট দ্য এন্ড অফ দ্য 6th উইক, যেটাকে আমি বললাম রিমোট পিউপুরিয়াম, তখন গিয়ে এটার ওজন হয়ে থাকে কত, 50 গ্রাম, মানে আরো ছোট হয়ে যায়। তাহলে এটা গেল আমাদের ইউট্রাসের চেঞ্জ গুলো। এবার আসি আমরা ইউট্রাসের মধ্যে যে জায়গাটা মেইনলি চেঞ্জ, যেটা আমরা খুব এক্সপেক্ট করি, সেটা হচ্ছে প্লাসেন্টা, যেখানে অ্যাটাচমেন্ট থাকে। সরি। প্লাসেন্টার সাইটে সাধারণত যে কন্ট্রাকশনটা যেটা হয়ে থাকে, সেটা ইমিডিয়েটলি মানে ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা হওয়ার পর প্লাসেন্টাল যে ভেনাস সাইনাস গুলো, ওখানে কন্ট্রাকশন হয়ে থাকে। আমরা জানি ইউট্রাসের মধ্যে যে ভেসেল গুলো থাকে, সেগুলো কিন্তু মাসেল গুলোর মাঝখানে ক্রিসক্রস ম্যানারে থাকে। তার মানে একটা মাসেল এইভাবে থাকে, তার মাঝখানে ভেসেল গুলো থাকে। তো ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি ইউট্রাসের মাসেল গুলো কন্ট্রাক্ট করে, এবং কন্ট্রাক্ট করার সাথে সাথে এই যে মাসেলের ভিতর দিয়ে যে ভেসেল গুলো, সেগুলো ইউট্রাস মাসেল যখন কন্ট্রাক্ট করে, তখন ভেসেল গুলো অক্লুড হয়ে যায়। তাহলে এভাবে সে কি করে, তার ওই ভেনাস, তার ব্লাড সাপ্লাইটা তখন ইমিডিয়েটলি সে বন্ধ করে দেয়। তাহলে the placenta site contract rapidly and presenting a raised surface area which measures about 7.5 centimeter. তাহলে প্লাসেন্টা আউট হওয়ার পর থেকে ইউটেরাসের যে মাসেল গুলো সেটা কন্ট্রাক্ট করার মাধ্যমে ইউটেরাসের যে স্পাইরাল ভেসেল গুলোকে সে, এবং প্লাসেন্টাল সাইডে যে ভেসেল যেগুলো থাকতেছে সেটাকে সে কন্ট্রাক্ট করে, ফলে ব্লাড লসটা তখন বন্ধ হয়। এবং এই সময় প্লাসেন্টাল যে সাইডটা থাকে সেটা প্রায় 7.5 সেন্টিমিটার মতো একটু উঁচু সারফেস হিসেবে প্রেজেন্ট করে। আচ্ছা, কিন্তু প্লাসেন্টা সাধারণত পিউপুরিয়ামের কিন্তু প্লাসেন্টা তার নর্মাল যে সাইজ, যেটা বা নর্মালি হতে ইউট্রাসের অন্যান্য এরিয়ার যে চেঞ্জ গুলো, সেটা হয়তো খুব তাড়াতাড়ি মানে স্বাভাবিক মাত্রার দিকে, মানে তাদের গতিটা বেশ তাড়াতাড়ি হলেও প্লাসেন্টার সাইডে যে চেঞ্জটা, এটা কিন্তু প্লাসেন্টাটা নর্মাল হতে অনেক দিন লাগে, প্রায় 6 সপ্তাহ পর্যন্ত লেগে যায়। এই জন্য অনেক সময় যখন অ্যাবনর্মাল পিউপুরিয়াম হয়, পিপিএইচ ডেভেলপ করে, অনেক ক্ষেত্রে যদি হয়ে থাকে লেট যেটা পিপিএইচ, সেক্ষেত্রে কিন্তু প্লাসেন্টার সাইডে অনেক সময় ক্লটটা ডিসলজ হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে ওখানে যে ক্লটটা থাকলে সরে যায়, তখন সেকেন্ডারি ইনফেকশনের জন্য অনেক সময় সরে থাকে। তো প্লাসেন্টার সাইডে যে ইনভলিউশনটা, এটা একটু লেটলি হয়ে থাকে। এবার আসি আমরা
সার্ভিক্সের চেঞ্জ। আমি যেটা প্রথমে বললাম কি ইউট্রাসের চেঞ্জ, তারপর বললাম প্লাসেন্টাল সাইটের চেঞ্জ, এখন এসে আমরা সার্ভিক্সের চেঞ্জ। কারণ আমরা জানি আপনার ইউট্রাসের পার্ট হলো ইউট্রাসের যেটা হলো বডি অফ দ্য ইউট্রাস, দেন ইসমাস, দেন সার্ভিক্স, ঠিক আছে। কিন্তু আমরা জানি যে যখন ইউট্রাসটা বড় হয়ে যায় একদম টার্ম প্রেগনেন্সিতে গেলে, তখন ইসমাস যে পার্টটা তার মানে বডি এবং সার্ভিক্সের মাঝখানে যে অংশটা সেটা কিন্তু টেকেন আপ হয়ে যায়। এর জন্য ডেলিভারি পরে ওইটার আলাদাভাবে পার্টটা বোঝা যায় না। সুতরাং অ্যাজ ইউজুয়াল আমি ইউট্রাসের চেঞ্জের বলার পর এখন আমি বলতেছি তোমাদের কাছে সার্ভিক্সের চেঞ্জ। তো কি হচ্ছে, একটা বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য আমরা জানি কি সার্ভিক্সটা পুরোপুরি 10 ফিঙ্গার, মানে তার হচ্ছে 5 ফিঙ্গার ডায়ালেটেড হচ্ছে, তার মানে 10 সেন্টিমিটার ডায়ালেটেশন হওয়ার মাধ্যমে বা একটা বার্থ প্যাসেজটাকে কমপ্লিট করে এবং তারপরে বেবিটা ডেলিভারি হয়ে যায়। এবং ডেলিভারি হওয়ার পর ইমিডিয়েটলি আফটার দ্য ডেলিভারি অফ দ্য বেবি যেটা হয়ে থাকে এবং প্লাসেন্টা ডেলিভারিতে সার্ভিক্সটা কন্ট্রাক্ট করে। কিন্তু সার্ভিক্সটা কখনোই কিন্তু তার আগে যে প্রি প্রেগন্যান্ট স্টেজে যে ধরনের থাকে ওইরকম কিন্তু কখনোই আসে না। গ্র্যাজুয়ালি সার্ভিক্সটা আস্তে 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 ছোট হতে থাকে, মানে তার ডায়ামিটারটা কমতে থাকে, সার্ভিক্সের অস গুলো আস্তে আস্তে ক্লোজ হয়, কিন্তু কখনোই একটা ভার্জিন স্টেটে ওই অবস্থায় কখনো যাবে না। আচ্ছা, একটা ডেলিভারি যেটা হচ্ছে ইউট্রাসের আরেকটা জিনিস আমি যেটা বলি যে আমরা জানি যে ইউট্রাসের যেটা হচ্ছে একটা হচ্ছে পুরো অ্যাজ এ হোল যদি আমি ইউট্রাসটাকে চিন্তা করি, তার আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট। তো ইউজুয়ালি আমরা কি জানি প্লাসেন্টাটা কোথায় থাকে, আপার সেগমেন্টে, ইউজুয়ালি ফান্ডাস আপার সেগমেন্ট থাকে। আর কখনো যদি প্লাসেন্টাটা লোয়ার সেগমেন্টে থাকে নিয়ার টু অস, তাহলে সেটাকে কি বলা হয়ে থাকে, প্লাসেন্টা প্রিভিয়া। তো ওই রকম ক্ষেত্রে যদি হয়ে থাকে যে প্লাসেন্টাটা লোয়ার সেগমেন্টে থাকে বা প্লাসেন্টা নিয়ার টু অস থাকে, তাহলে কিন্তু এই যে প্লাসেন্টাল সাইডের কন্ট্রাকশনটা বলো বা সার্ভিক্সের যে কন্ট্রাকশন হয়ে সেই যে মুখটা বন্ধ হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু একটু দেরি হয়ে যায়। এই জন্য যেই ক্ষেত্রে দেখা যায় যে সার্ভিক্সের কাছাকাছি প্লাসেন্টাল ইমপ্ল্যান্টেশন হয়ে থাকে বা প্লাসেন্টা যদি লো লাইং থাকে বা প্লাসেন্টা প্রিভে, এইগুলো ক্ষেত্রে কিন্তু তখন ওই যে লোয়ার সেগমেন্টটার মধ্যে যে কন্ট্রাকশন পাওয়ারটা কম থাকে, তখনই কিন্তু পিপিএইচ ডেভেলপ করে। সুতরাং এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। যেটা বললাম যে ইউট্রাসটা কন্ট্রাকশন, প্লাসেন্টাল সাইডে কন্ট্রাকশন এবং লোয়ার সেগমেন্ট অফ দি ইউট্রাস সেটারও কন্ট্রাকশন আমাদের দরকার আছে। কারণ এগুলো যদি কন্ট্রাকশন আফটার ডেলিভারি না হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মাল ব্লিডিং হয়ে পেশেন্ট তখন খারাপ হতে পারে। আচ্ছা, এখন আসো আমি লোয়ার ইউট্রাইন সেগমেন্টের যে চেঞ্জ সেখানে কি হয়ে থাকে। ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি দ্য লোয়ার ইউট্রাইন সেগমেন্ট বিকেমস এ থিন ফ্ল্যাবি অ্যান্ড কলাপস স্ট্রাকচার। তাহলে আমি যেটা বলছিলাম যে ইউট্রাসের দুইটা পার্ট আমি জানি, যে আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট, সার্ভিক্স, দেন হলো ভেজাইনা। তো সাধারণত আপার সেগমেন্টে যেটা ইউজুয়ালি তো আফটার ডেলিভারি পরে ওই অংশটা কিন্তু প্রিডমিনেন্টলি ওখানে পেসমেকার থাকে, ওখানেই কন্ট্রাকশনটা আগে শুরু হয়। লোয়ার সেগমেন্টে একটু পরে কন্ট্রাকশনটা হয়ে থাকে এবং এই লোয়ার সেগমেন্টটা সেজন্য ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি লোয়ার সেগমেন্টটা থিন ফ্ল্যাবি কলাপস একটা স্ট্রাকচার হিসেবে এটা প্রেজেন্ট করে। ইট টেকস এ ফিউ উইকস টু রিভার্ট ব্যাক টু দ্য নর্মাল শেপ এন্ড সাইজ অফ দ্য ইসমাস। যেটা আমি কিছুক্ষণ আগেও বললাম যে আমরা জানি যে আমরা ইউট্রাসের মধ্যে সার্ভিক্স এবং ইউট্রাসের এই মাঝখানে একটা আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট, দেন সার্ভিক্স এরকম থাকে, কিন্তু এই লোয়ার সেগমেন্টটাই কিন্তু ইসমাস, যেটা কিনা প্রেগনেন্সিটা টার্মে গিয়ে এটা পুরো টেকেন আপ হয়ে যায়, হয়ে একটা অ্যাজ এ হোল একটা আপার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট এভাবে থাকে, ইসমাস হিসেবে থাকে না। কিন্তু আফটার ডেলিভারি পরে এটা আস্তে আস্তে করে বেশ সময় লাগে, তখন আবার আস্তে আস্তে ইসমাস ফর্মে সে রিঅ্যাপিয়ার করে, বাট ইট উইল টেকস লং টাইম। তো লোয়ার সেগমেন্টটা ইসমাস হতে অনেক সময় লাগে। আর সার্ভিক্সের কথা যেটা তখন আমি বললাম যে সাধারণত সার্ভিক্সটা ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি সার্ভিক্সটা আস্তে আস্তে ক্লোজ হয়ে থাকে, কিন্তু তারপরেও স্টিল এটা ওপেনই আপ থাকে এবং এটা নর্মাল একদম মানে সার্ভিস তার ওই আগের মতো কখনোই ফেরত যায় না নালিপেরা স্টেজে, কিন্তু সেটা তার সাইজে তারা যাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্সি অনেক ক্ষেত্রে ডেভেলপ করলে তাদের ক্ষেত্রে কিন্তু তারপরেও দেখা যায় যে সার্ভিক্সের যে স্ট্রিক্ট করে মুখটা আটকে রাখার ক্ষমতাটা কম থাকে। বাট নর্মালি সার্ভিক্স আফটার ডেলিভারি পিউপেরিয়ামের একটু লেটলি 6 উইকস এর দিকে সার্ভিক্স আস্তে আস্তে তার নর্মাল অবস্থায় যায়, বাট কখনোই এমন হবে না প্রি প্রেগন্যান্ট স্টেজে যাবে না। আচ্ছা, এখন আমি বলি যে আমরা ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি সার্ভিক্সের যদি আমরা হাত মানে ভেজানা দিয়ে হাত ধুকে, অনেক সময় যদি রিটেন প্যাসেন্টটা থাকে বা যদি মনে হয় যে মেমব্রেন কোনো কিছু রিটেন হয়ে গেছে, আমরা অনেক সময় কিন্তু আমরা এক্সটার্নালি ভেজানা দিয়ে হাত ঢুকে কিন্তু অনেক সময় আমরা সার্ভিক্সের ওখান দিয়ে আমরা হাত দিয়ে ফিল করার চেষ্টা করি যে ওখানে কোনো কিছু লেগে আছে কিনা। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি অফ দ্য প্যাসেন্টটা সার্ভিক্সটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, আমাদের ওখানে অ্যাডমিট করার মতো 2 ফিঙ্গার অ্যাটলিস্ট 2 ফিঙ্গার অ্যাডমিট করার মতো সেই ক্যাপাসিটি সার্ভিসটা তখনও থাকে। বাট এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট উইক ইট ন্যারো ডাউন টু অ্যাডমিট দ্য টিপ অফ দ্য ফিঙ্গার অনলি।
তাহলে আমরা কি বললাম যে সার্ভিক্সটা গ্র্যাজুয়ালি স্লোলি সে কন্ট্রাক্ট করতে থাকে। আফটার দ্য ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা সার্ভিক্সটা দেখা যায় যে আটকে গেলেও 2 আঙ্গুল পর্যন্ত সে অ্যাডমিট করে, বাট এট দ্য এন্ড অফ দ্য উইক এটা ন্যারো হতে হতে অ্যাটলিস্ট এট দ্য এন্ড অফ দিস উইকে গিয়ে একটা ফিঙ্গার টিপ সে অ্যাডমিট করতে পারে, এবং সাধারণত ইট নেভার রিটার্ন ব্যাক টু ইটস নর্মাল নালিপেরা স্টেট অ্যান্ড ইউজুয়ালি ইট রিমেইন স্লাইটলি ওপেন। এটা আর যেটা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ইন্টারনাল অস, আমরা জানি সার্ভিক্সের ওখানে 2টা অস থাকে তাই না? ইন্টারনাল অস যেটা হচ্ছে গিয়ে লোয়ার ইউটারাস সেগমেন্টের সাথে যে সার্ভিক্সের যে পার্টটা সেখানে যে কনস্ট্রাকশন সেটা হলো ইন্টারনাল অস, আর এক্সটার্নাল অস হচ্ছে ভ্যাজানাল এই সাইডে যে সার্ভিক্সের যে কনস্ট্রাকশন সেটাকে বলা হয় এক্সটার্নাল অস। তো এক্সটার্নাল অসটাই আমরা সাধারণত ওটাকে ওভাবে গ্র্যাজুয়ালি সে স্লোলি সে কন্ট্রাক্ট করে, বাট ইন্টারনাল অসটা কিন্তু হচ্ছে গিয়ে আস্তে আস্তে একটু ফাস্ট দেন এক্সটার্নাল অস সে কন্ট্রাক্ট করে। ওকে, এবার আসি আমরা যে সার্ভিক্স এর চেঞ্জের পরে এবার আসি আমরা যে ইউট্রাসের যে ভেসেল গুলো এবং মাসেল গুলো ওগুলো কিভাবে চেঞ্জ গুলো অ্যাডাপ্ট করে পিওপ্রিয়ামের ক্ষেত্রে। তো সাধারণত আমরা ইনভলিউশনের প্রসেসে 3টা জিনিস কম্পোনেন্টকে চেঞ্জ গুলো হয়ে থাকে। একটা হলো মাসকুলার মাসেল পার্ট অফ দ্য ইউট্রাসে, ভেসেল পার্ট অফ দ্য ইউট্রাসে অ্যান্ড দ্য এন্ডোমেট্রিয়াম, এই 3 জায়গায় চেঞ্জ গুলো হয়ে এই ফিজিওলজিক্যাল যে ইনভলিউশন প্রসেসটা সেটা হয়ে থাকে। প্রথমে আসি তাহলে আমরা মাসেল পার্টে কি হচ্ছে। আমরা জানি যে ইউট্রাস যখন গ্র্যাভিড ইউট্রাস যেটা সেই ক্ষেত্রে মাসেল গুলো সাইজে বড় হয়ে যায়, মাসেলের মধ্যে বোথ হাইপারপ্লাইসিয়া এন্ড হাইপারট্রফি দুটাই হয়ে থাকে। বাট ডিউরিং পিউপেরিয়াম কি হয়ে থাকে, দ্য নাম্বার অফ দ্য মাসেল ফাইবার ইজ নট ডিক্রিজ বাট দেয়ার ইজ এ সাবস্টেনশিয়াল রিডাকশন অফ দ্য মায়োমেট্রিয়াল সেল সাইজ। তার মানে মাসেলের সেলের সাইজ গুলো ছোট হয়ে থাকে বাট নাম্বারে কোনো চেঞ্জ হয়ে থাকে না। কেন এটা হয়ে থাকে? বিকজ দেয়ার ইজ উইথড্রল অফ দ্য স্টেরয়েড হরমোন। কারণ আমরা জানি প্লাসেন্টা যখন রিমুভ হয়ে থাকে তখন প্লাসেন্টা থেকে যে ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন হরমোন গুলো রিলিজ হচ্ছিল সেটা শাটডাউন হয়ে যায়। সো দেয়ার ইজ উইথড্রল অফ দ্য স্টেরয়েড হরমোন, দেয়ার ইজ ইনক্রিজ কোলাজিনাস এন্ড প্রোটিওলাইটিক এনজাইম, বডির মধ্যে থেকে এনজাইম গুলো রিলিজ হয় যেটা কোলাজিনাস এবং প্রোটিওলাইটিক এনজাইম যেগুলো মাসেল গুলোকে লাইসিস করে, এন্ড দেয়ার ইজ অটোলাইসিস দ্যাট ইজ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য সেল অর দ্য টিস্যুস, এন্ড লাস্টে যেটা হয়ে থাকে মায়োমেট্রিয়াল সেল সাইজ রিডিউসড হয়ে যায়। তাহলে মোটামুটি 4টা প্রসেসের মাধ্যমে এই মাসেল গুলোর মধ্যেকার যে রিট্রাকশন প্রসেসটা বা ইনভলিউশন প্রসেসটা হয়ে থাকে। ফার্স্ট অফ অল হলো স্টেরয়েড হরমোন উইথড্রল, ইনক্রিজ কোলাজিনাস এন্ড প্রোটিওলাইটিক এনজাইমস অ্যাক্টিভিটি, অটোলাইসিস দ্যাট ইজ দ্য ডিস্ট্রাকশন অফ দ্য সেল অফ দ্য টিস্যুস, এন্ড আলটিমেটলি মায়োমেট্রিয়াল সেল রিডাকশন হয়ে যায় সাইজে। ব্লাড ভেসেল গুলোর মধ্যে কি হয়ে থাকে, আমরা যেটা আমি তখনও বললাম আগে যে আমাদের ইউট্রাসের মধ্যে যে ব্লাড ভেসেল গুলো ইউট্রাসের মাসেল গুলো ক্রিসক্রস ম্যানারে থাকে এবং ব্লাড ভেসেল গুলো ওইটার মাঝখান দিয়ে রান করে। সো ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি ইউট্রাস যখন কন্ট্রাক্ট করে তখন ব্লাড ভেসেল গুলো কিন্তু ব্লাডের যে সাপ্লাইটা সেটা কাট অফ হয়ে যায়। তো কি হয়ে থাকে তাহলে ব্লাডে আর্টারিজ গুলোতে, দ্য আর্টারিজ আর কনস্ট্রাক্টেড বাই কন্ট্রাকশন অফ ইটস ওয়াল and the contraction by the uterine muscle, and there is thickening of the intima layer followed by thrombosis. তাহলে ইমিডিয়েটলি কি হচ্ছে, কন্ট্রাকশন অফ দ্য ব্লাড ভেসেলস হচ্ছে, দেন দেয়ার ইজ থিকেনিং অফ দ্য ইন্টিমা ফলোড বাই থ্রম্বোসিস। তাহলে থ্রম্বোসিস হলেই তো ওখানকার ব্লাড ভেসেলের যে ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। এবং এখানে সেটা কি হচ্ছে, আর যেটা হচ্ছে এটা গেল আমাদের ব্লাড ভেসেলের চেঞ্জ গুলো। তো আমরা যদি অ্যাজ এ হোল এটা বলি তাহলে কি হচ্ছে, ফার্স্টে হচ্ছে এন্ডোফ্লেবাইটিস, দ্যাট ইজ দ্য ইনফ্লামেশন অফ দ্য ইন্টিমা অফ দ্য ভেইন, then thrombosis, thrombus formation and the blood clot formation inside the blood vessel. Then সেখানে কি হচ্ছে, there is fibrinoid arteritis, তার মানে সেখানে ফিব্রিন ডিপোজিটেড হচ্ছে, টিস্যু ডেথ হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে আর্টারিসে, and there is hyalinization of the normal tissue and deteriorated into the homogeneous. এত কঠিন করে না বলি, সহজ করে বলি। সেটাই হলো প্রথমে কি হচ্ছে, ব্লাড ভেসেল গুলো কন্ট্রাক্ট করছে, আর ভিতরকার যে ইন্টিমা যে লেয়ারটা সেটা থিকেনিং হচ্ছে, দেন থেকে থ্রম্বাস ফর্মেশন হচ্ছে। থ্রম্বাস যখনই সেখানে ফর্মেশন হচ্ছে, সেই থ্রম্বাসের মধ্যে কি হচ্ছে, ফিব্রিনয়েড স্ট্রাকচার যাচ্ছে, ওখানে ফিব্রিওলাইসিস হচ্ছে, হ্যালিনাইজেশন হচ্ছে, দেন ওটা চলে যাচ্ছে এবং নতুন নিউ ভেসেল ফর্মেশন হচ্ছে। এবার আসি আমি তাহলে ভেসেলের গুলো গেল, এবার আসি আমরা এন্ডোমেট্রিয়ামের চেঞ্জ গুলো কি হচ্ছে। এন্ডোমেট্রিয়ামের যেটা হচ্ছে ইউট্রাসের উপরকার যে লেয়ার যেটা, যেখানে ডেসিডুয়া এবং ফিটাল মেমব্রেন এগুলো বের হয়ে যায় যখন শেডিং হচ্ছে প্লাসেন্টার সাথে সাথে। তারপর থেকে কি থাকে, যে বেজাল লেয়ার যেটা, সেইখান থেকে আস্তে 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 সেল প্রলিফারেশন হয়ে শুরু করে। তাহলে এন্ডোমেট্রিয়ামে কি হচ্ছে, দ্য সুপারফিশিয়াল লেয়ার বিকামস নেক্রোটিক and it sloughed out into the lochia.
লোকিয়া যে যাচ্ছে ডেলিভারি পরে কিন্তু লোকিয়াল ডিসচার্জ হয়ে থাকে। এটা প্রথমেই সুপারফিশিয়াল লেয়ার, ওটা নেক্রোটিক হয়ে যায় and it is sloughed out হয়ে যায়, and the basal layer adjacent to the myometrium remain intact and it is the source of new endometrium, এবং এখান থেকে এই নিউ এন্ডোমেট্রিয়ামটা ফর্মেশন হয়ে থাকে। The endometrium arises from the proliferation of the endometrial glandular remnant and the stroma of the interglandular connective tissue. ইউটেরাসের ভিতরে যে গ্ল্যান্ড গুলো থাকতেছে, ওই গ্ল্যান্ডের উপরে যে এপিথেলিয়াম থাকতেছে, সেই গ্ল্যান্ডের এপিথেলিয়াম গুলো প্রলিফারেশন করে করে আস্তে 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 এন্ডোমেট্রিয়ামটা প্রলিফারেশন হচ্ছে। তাহলে ইমিডিয়েটলি এটা ডেলিভারি হওয়ার পর থেকে কি হচ্ছে, যখন স্লাফ আউট হয়ে যাচ্ছে তখন উপরকার নেক্রোটিক লেয়ার চলে যাচ্ছে বেসাল লেয়ার গুলো থেকে, আলটিমেটলি এন্ডোমেট্রিয়ামটা নতুন ভাবে ফর্ম হয়, এবং এর প্রলিফারেশনটা কোথায় সবার আগে হয়ে থাকে, গ্ল্যান্ডুলার রেমনেন্ট এন্ড দ্য স্ট্রমা অফ দ্য ইন্টারগ্ল্যান্ডুলার কানেক্টিভ টিস্যু। আচ্ছা, এবং এই যে এন্ডোমেট্রিয়ামের যে চেঞ্জটা, এটা 7th ডে যদি আমরা হিসাব করি তখন রিজেনারেশন স্টার্ট হতে থাকে, তার আগ পর্যন্ত এগুলো স্লাফ আউট হতে থাকে। 7th day of the pubrium থেকে regeneration of the endometrium start. By the end of the 10th, the regeneration of the epithelium is completed হয়, and by the day 16, the endometrium is restored, and at about 6 weeks, the endometrium of the placental site is restored. তাহলে পুরো নর্মাল হতে হতে 6 সপ্তাহ লেগে যাচ্ছে যে প্লাসেন্টাল সাইটে। আমি তখন বললাম প্রথমে যে ইউটারাস অন্য জায়গায় চেঞ্জ হলো, প্লাসেন্টাল সাইটের এই জায়গাটার কিন্তু নর্মাল হতে, রিভার্ট ব্যাক টু নর্মাল স্টেজ আসতে প্রায় 6 সপ্তাহ লেগে যায়। 7 ডেতে রিজেনারেশনটা শুরু হয়, 10th ডেতে দেখা যাচ্ছে রিজেনারেশন অফ দ্য এপিথেলিয়াম কমপ্লিট হয়ে যাচ্ছে, 16তম দিনে এন্ডোমেট্রিয়ামটা রিস্টোর করতেছে, এবং এট দ্য এন্ড অফ দ্য 6th উইক প্লাসেন্টাল সাইটে যে এন্ডোমেট্রিয়ামটা সেটা নর্মাল হয়ে থাকে। এখন আমরা কিন্তু ক্লিনিক্যালি অ্যাসেস করতে পারি যে এই যে এই ইনভলিউশনটা হচ্ছে কি নর্মালি ইনভলিউশন হচ্ছে, না ইনভলিউশনটা সাব ইনভলিউশনটা হচ্ছে, না ইনভলিউশনটা সুপার ইনভলিউশন হচ্ছে। কারণ কারো যদি কখনো ইনফেকশন হয়ে থাকে, বা যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে, বা ইউট্রাসে কোনো যদি অ্যাবনর্মালিটিস থাকে বা ফাইব্রয়েড থাকে, তাদের কিন্তু ইনভলিউশনটা খুব স্লো গতিতে হয়ে থাকে, তাই না? এটাকে তখন আমরা বলি সাব ইনভলিউশন। আবার যদি এমন হয়ে থাকে যে অসটা কোনো কারণে ক্লোজড হয়ে গেল, কোনো ইনফেকশন, এন্ডোমেট্রাইটিস বা কিছু হয়ে, তখন কিন্তু ইনভলিউশনটা কিন্তু সেক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সুপার ইনভলিউশন হয়। সুপার ইনভলিউশন কাদের হয়ে থাকে, এক্সেসিভ ব্লিডিং যদি হয়ে থাকে, আশারমান সিনড্রোম যদি ডেভেলপ করে, বা শিহান সিনড্রোম এরকম যদি ডেভেলপ করে, যখন এক্সেসিভ ব্লিডিং হয় পোস্টমর্টেম হিমোরেজিস, তখন অনেক সময় সুপার ইনভলিউশন হয়। তাহলে আমাদেরকে ইনভলিউশনটা গতিটা, রেটটা স্বাভাবিক আছে কিনা সেটা কিন্তু অ্যাসেস করা খুবই ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট। কারণ আমরা তখন পিউরিয়াম কেসে কিন্তু আমরা এক্সামিনেশন করতে গেলে কিন্তু আমরা দেখি যে স্টুডেন্টরা ওই এক্সামিনেশনটা করছে কিনা, যে প্রেগনেন্সিতে আমরা টার্ম কতটুকু কোন সাইজে যাচ্ছে, কত সেন্টিমিটার যেমন মাপবো, সেরকম পিউরিয়ামের ক্ষেত্রেও কিন্তু এটা মাপতে হবে যে ইউট্রাসের হাইটটা কত, সিমফেসিস থেকে ইনভলিউশনটা কতটুকু হচ্ছে, রেট কি কম না বেশি। সাধারণত নর্মাল ডেলিভারি হলে ইনভলিউশনের রেটটা বেশি থাকে, বাট সার্জিক্যাল যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু, যেহেতু সার্জিক্যাল একটা সাইট থাকতেছে, ইনভলিউশনটা একটু দেরিতে হয়ে থাকে। তাই আমরা ক্লিনিক্যালি কিভাবে অ্যাসেসমেন্ট করবো ইনভলিউশন, সেই একইভাবে ফান্ডাল হাইটটা দেখে করতে হবে, যে সিমফেসিও ফান্ডাল হাইট, এটা দিয়ে আমরা ইনভলিউশনটাকে হিসাব করবো। সাধারণত আফটার দ্য ডেলিভারি অফ দ্য বেবি অ্যান্ড প্লাসেন্টা, ইউট্রাসটা থাকে হলো 13.5 সেন্টিমিটার ফ্রম দ্য পিউবিক সিম্পাইসিস, এন্ড ফার্স্ট 24 আওয়ারে এটা কনস্ট্যান্ট থাকে, তখন ওই একই রকমই থাকে, মানে আর মানে কমে না, ইনভলিউশনটা কম আর হয় না। But after 24, এটা স্টেডিলি ডিক্রিজ করতে থাকে 1.25 সেন্টিমিটার পার ডে, তার মানে কি হাফ ইঞ্চি করে প্রতিদিন, এভাবে ইনভলিউশনটা হওয়ার মানে নর্মাল এটাই হলো রেট। এবং এন্ড অফ দ্য সেকেন্ড উইক ইউট্রাস বিকাম এন্ড পেলভিক অর্গান, এবং 6 উইকসে গিয়ে সে পুরোপুরি নর্মাল সাইজ হয়ে থাকে। তাহলে ইনভলিউশনের প্রসেসটা হলো বললাম, যেটা আফটার দ্য ডেলিভারি 13.5 সেন্টিমিটার 24 ঘন্টাতে স্ট্যাটিক থেকে, দেন সে হাফ ইঞ্চ করে করে কমতে থাকে, এন্ড অফ দ্য সেকেন্ড উইকে পেলভিক অর্গান হয়ে যায়, এন্ড এট দ্য এন্ড অফ দ্য 6th উইক সেটা নর্মাল সাইজ হয়ে যায়। এবং আমরা ইনভলিউশনটা যে সিম্ফেসিও ফান্ডাল হাইট যেভাবে মেজারমেন্ট করি, ওইভাবে পিউবিক সিম্ফেসিসকে আমরা মেজারিং টেপ দিয়ে সেটাকে হিসাব করব। আর সাব ইনভলিউশন যেটা হলো, যে যদি মাল্টিপল প্রেগনেন্সি থাকে, ইউট্রাসের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, যদি ইনফেকশন হয়, এন্ডোমেট্রাইটিস হয়, সেপসিস ডেভেলপ করে বা ব্লিডিং হয়, এই সমস্ত ক্ষেত্রে, বা মাল্টিপল প্রেগনেন্সি যদি থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু সাব ইনভলিউশন হতে পারে। আর সুপার ইনভলিউশন অনেক সময় হতে পারে যদি কারো যদি ইউট্রাস স্মল সাইজ থাকে, যদি এক্সেসিভ ব্লিডিং হয়ে যায়, ল্যাকটেটিং মাদার, তাদের ক্ষেত্রে সুপার ইনভলিউশন হয়ে থাকে। আচ্ছা, এই ইনভলিউশন প্রসেসের মধ্যে যেটা হচ্ছে, আমি বললাম যে ইউট্রাসে কিন্তু মেইন ইনভলিউশনটা হয়, সার্ভিক্সও হয় কিন্তু একটু কম, কিন্তু ভ্যাজাইনা, ব্রড লিগামেন্ট বা পেলভিক ফ্লোর, এদের কিভাবে ইনভলিউশন হয় সেটা এবার আমি বলি। ভ্যাজাইনাতে সাধারণত কখনোই তার
আগের যেই নন প্রেগনেন্ট স্টেজে সেই অবস্থাটা কিন্তু কখনোই যায় না। কারণ কি হচ্ছে, বাট প্যাসেজটা আমরা জানি যে কোনো বেলুন যদি আমি ফুলাই, ফুলানোর পরে বেলুন থেকে বাতাস বের করে দিলেও কিন্তু বেলুনটা কখনোই কিন্তু সে আগের সাইজে যায় না, চুপসে যাবে কিন্তু আগের সাইজে কখনো যায় না। ভ্যাজানাও ঠিক তাই, যখন ডেলিভারি হওয়ার পর ভ্যাজানা যে ডিস্টেন্ডেড হচ্ছে এবং ডিস্টেন্ডেড হওয়ার পর যে এখানকার হাইমেন রাপচার হলো বা অন্যান্য যে পরিবর্তন ওখানকার ভিতরকার যে করোগোসিটি যেটা সেগুলো আগের মতো কখনোই কিন্তু হবে না। বাট ওটা ভেনাস কনজেশন বা ভাস্কুলারিটি যে চেঞ্জ গুলো ওগুলো চেঞ্জ হবে, বাট কখনোই কিন্তু আগের সাইজে আসবে না। এটা গেল। এবং সাধারণত 4 থেকে 8 সপ্তাহ পরে দেখা যায় যে ভ্যাজানাল এই চেঞ্জ গুলো হয়ে থাকে। আচ্ছা, তারপরে আসি আমরা ব্রড লিগামেন্ট এবং রাউন্ড লিগামেন্ট, এগুলো কিন্তু লং টাইম নিয়ে থাকে বিকজ স্ট্রেচিং ডিউরিং পার্চুরেশন, অর্থাৎ যেহেতু ডেলিভারি যখন হয় তখন কিন্তু এগুলোতে খুব স্ট্রেচ পড়ে, পুশ ডাউন পুলিং এর জন্য যে চেঞ্জ গুলোর জন্য লিগামেন্ট গুলোতে যে ইলাস্টিসিটি গুলো খুব আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সে নর্মাল হতে থাকে। আর পেলভিক ফ্লোর এবং ফাসা যেগুলো সেটাও কিন্তু লং টাইম নেয় এই নর্মাল হতে। কারণ কি আমরা জানি যে ফিটাল হেড এসে যখন বাল্জ করার পরে তারপর ওখান থেকে পেরিনিয়ামে অনেক সময় আমরা এপিসোডমি ইনসিশন দিয়ে এপিসোডমি করে তারপর বেবি ডেলিভারি করি, এবং পেলভিক মাসেল গুলো ওভারস্ট্রেসড হয়ে থাকে এবং পেলভিক ফাসা গুলো ওভারস্ট্রেস হয়ে থাকে। সুতরাং এগুলো কিন্তু বেশ সময় নেয় তার পিপোরিয়ামের ক্ষেত্রে নর্মাল অবস্থায় তার ফেরত যাওয়ার জন্য। এবং সাধারণত দেখা যায় যে একেবারে পিপোরিয়াম গুলো যদি অনেক ক্ষেত্রে যদি এরকম হয় যে লেবার ম্যানেজমেন্টটা ঠিক মতো না করা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে এমন হয়ে থাকে যে পেরিনিয়ামটা কিন্তু ল্যাসারেশন হয়, অনেক সময় পেরিনিয়াল টিয়ার হয় যদি প্রপার ম্যানেজমেন্ট না করা যায়। সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু পেরিনিয়াম গুলো আসলে নর্মালি ভাবে ফেরত যাওয়াটা অনেক সময় লাগে, কিন্তু ভ্যাজানাতে অতটা হয় না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেরিনিয়াল টিয়ার হলো, এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমি আসলে বলতে চাচ্ছি যে পেরিনিয়াল টিয়ার হয়ে থাকে অনেক সময়। পেরিনিয়াল টিয়ার কি, যে ভ্যাজানা এবং রেকটাম এই দুটার মাঝখানকার যে অংশটা এই জায়গাটাকে বলে পেরিনিয়াম। তো অনেক সময় দেখা যায় যে যখন ফোর্সফুলি ডেলিভারি হতে গেলে বা যদি আমরা এপিসোডমি টাইম মতো না দিই বা ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি যদি করা হয়ে থাকে, অনেক সময় কিন্তু এখানে ভ্যাজানাল ওয়ালের সাথে সাথে পেরিনিয়ামও ছিঁড়ে আসে। এবং এই সময় এই অপারেশন গুলো যদি আমরা ইমিডিয়েটলি সাথে সাথে যদি এই এপিসোডমিটাকে সেলাই দিয়ে না হয় তাহলে কিন্তু এটা কিন্তু পরে দেওয়া যায় না। এটার একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এটাই আছে যে ভ্যাজানাল যে ভাস্কুলারিটি বা ভ্যাজানাল যে কোলাজেন টিস্যু বা ভ্যাজানাল যে এপিথেলিয়াম এগুলো কিন্তু নর্মাল হতে অনেক সময় নেয়। এবং এখানকার দেখা যায় যে মিউকোজা রিমেইন ডেলিকেট ফর দ্য ফার্স্ট ফিউ উইকস and the submucous venous congestion persists even longer in vagina. সো রিউগোসিটি এই জন্য যদি কখনো দেখা যায় যে ইমিডিয়েটলি ডেলিভারি পরপর যে পেরিনিয়াল টিয়ার যদি কেউ রিপেয়ার না করা হয় বা এই সময় যদি কোনো ল্যাসারেশন বা ইনজুরি থাকে যদি রিপেয়ার না করা হয়, সেটা যদি 24 ঘন্টা পরে 48 ঘন্টা বা 3-4 দিন পরে যদি কেউ রিপেয়ার করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা রিপেয়ার করতে পারি না। কারণ কি, কারণ এইখানকার টিস্যু গুলো এত বেশি ডেলিকেট থাকে, এত বেশি ফ্রাইজাল থাকে, দেখা যাবে স্টিচ বা বাইট দিতে গেলে সেটা ছিঁড়ে আসে। সেজন্য ভ্যাজানাল এই চেঞ্জ গুলো যেহেতু একটু সময় লাগে, সেজন্য তখন বলা হয়ে থাকে 6 সপ্তাহ পরে যেহেতু ভ্যাজানাল চেঞ্জটা হয়ে নর্মাল আসতে অনেক সময় লাগে, 6 উইকস মতো। তো 6 উইকস পরে সাধারণত আমরা এই অপারেশন গুলো করে থাকি। জাস্ট এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা জানানোর জন্য। এবার আসি আর কোন জায়গায় চেঞ্জ হয়, আমাদের পেলভিক অর্গান গুলোর কথা এখন আমি বললাম। এখন আসি আমরা কি চেঞ্জ আরো হয়ে থাকে, অ্যাবডোমিনাল ওয়ালের চেঞ্জ হয়ে থাকে। কারণ ইউট্রাসটা যখন বড় হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল গুলোকে স্ট্রেচ করে কিন্তু ইউট্রাসটা বড় হয়ে একটা স্পেস নিয়ে থাকে, এবং এই অ্যাবডোমিনাল মাসেল গুলো সাধারণত কি হয়ে থাকে, ওভার স্ট্রেস হওয়ার জন্য কি হয়, স্ট্রায়া গ্রাভিডারাম, লিনিয়ার নাইগ্রা এগুলো তৈরি হয়ে থাকে। তো ফলোইং ডেলিভারি হওয়ার পরে কি হয়ে থাকে, অ্যাবডোমিনাল মাসেলটা কিন্তু ল্যাক্স, একটা ওটার মধ্যে কেমন রিঙ্কলিং বা রুগোসিটি এগুলো ডেভেলপ করে। তো সাধারণত এটা কেন হয়ে থাকে, যেহেতু আমরা জানি অ্যাবডোমিনাল মাসেল ইলাস্টিক ফাইবার গুলো সেগুলো রাপচার হয়ে যে প্রলং ডিস্টেনশনের জন্য হয়ে থাকে, অ্যাবডোমিনাল মাসেল বিকাম সফট অ্যান্ড ফ্ল্যাসি। এবং অনেক দিন কিন্তু লাগে এই অ্যাবডোমিনাল মাসেল গুলোকে কন্ট্রাকশন রিট্রাকশন করে তার নর্মাল অবস্থায় আসছে, কিন্তু একেবারেই খুব যে নর্মাল অবস্থায় কিন্তু আসলে হয় না। আর আমরা জানি স্ট্রায়া গ্রাভিডারাম আলটিমেটলি পরে গিয়ে স্ট্রায়া হিসেবে, সাদা রঙের স্ট্রায়া হিসেবে পরে থেকে যায়। তো সেটা থাকে, সেটা কোলাজেন টিস্যু গুলো যেহেতু ব্রেকডাউন হয়ে ওটা সাদা হিসেবে মানে মানে সাদা দাগ দাগ মতো হয়ে থাকে, কিন্তু সবার কিন্তু একরকম থাকে না। কারণ কোলাজিনের যে এনজাইম গুলোর অ্যাক্টিভিটি বা কোলাজিন এক একজনের বডিতে এক এক রকম থাকে। তো কিন্তু যে অ্যাজ এ হোল যেটা হয়ে থাকে, যে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য রাপচার অফ দ্য ইলাস্টিক ফাইবার ইন দ্য স্কিন and prolonged distension, the abdominal wall remains soft and flaccid. Several weeks are required for this structure to return to normal. So এটা আসলে নর্মাল হতে অনেক সময় লাগে। এবার আসি আমরা আরেকটা জিনিস আমাদের এখানে, সেটা আমাদের জানতে হয়, সেটা হলো লোকিয়া। লোকিয়া কি জিনিস, লোকিয়া হলো ভ্যাজানাল ডিসচার্জ ফর দ্য ফার্স্ট 4th নাইট ডিউরিং পিপোরিয়াম, সেটাকে বলা হয় লোকিয়া।
সাধারণত এই লোকিয়াটা 3 রকম হয়ে থাকে। প্রথম লাল থাকে, পরে একটু ইয়েলিশ থাকে, এন্ড পরে গিয়ে সাদা মতো লোকিয়ার ডিসচার্জ হয়ে থাকে, এবং এটাও কিন্তু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। এটা সাধারণত লোকিয়াটা কম্পোজিশনটা কোথা থেকে অরিজিনেট করে? এটা সাধারণত অরিজিনেট করে ফ্রম দ্য ইউট্রাইন বডি, সার্ভিক্স এন্ড দ্য ভাজাইনা। তাহলে ইউট্রাইন বডি, ভাজাইনা এবং সার্ভিক্স, এগুলো সবগুলো মিলিত কম্পোজিশন থেকে, সিক্রেশন থেকে এই লোকিয়াটা তৈরি হয়ে থাকে। ইট ইজ ইউজ, এটার অর্ডারটা একটু স্মেলটা অনেকটা ফিশি স্মেল, একটা অফেন্সিভ ফিশি স্মেল, এবং এটা কালার এবং কম্পোজিশনেও ডিপেন্ড করে। এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। লোকিয়া রুব্রা, সেটা লাল কালারের। লোকিয়া সেরোসা, সেটা বললাম যেটা, যে এটা একটু ইয়েলিশ টাইপের হয়ে থাকে, এবং লোকিয়া অ্যালবা, যেটা হোয়াইটিশ টাইপের হয়ে থাকে। এখন কম্পোজিশনও কিন্তু এবং সময় ডিউরেশনের উপর ভিত্তি করে কিন্তু লোকিয়ার কে আমরা এই ভাগটা করছি। রুব্রা যেটা সাধারণত প্রথম 1 থেকে 4 দিন, যেটা ওই সময় এটার সিক্রেশনটা হয়ে থাকে, এবং এটা লাল কালারের, এবং এটার মধ্যে সাধারণত ব্লাড, ফিটাল মেমব্রেন, ডেসিডুয়া, তারপর লেনুগো হেয়ার, মেকোনিয়াম, এগুলো এটার মধ্যে দিয়ে শেড হয়ে থাকে। লোকিয়া সেরোসা সাধারণত প্রথম 4 দিনে পরে, তার মানে 5th to 9th ডে পর্যন্ত হচ্ছে গিয়ে লোকিয়া সেরোসা, এবং এটা একটু ইয়েলিশ কালারের একটা স্টেইন থাকে, এবং এটার কম্পোজিশন হচ্ছে লিউকোসাইট, সার্ভিক্যাল মিউকাস, উন্ড এক্সুডেট এন্ড মাইক্রো অর্গানিজম। এবং এই মাইক্রো অর্গানিজম গুলো কিন্তু প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম না, নর্মাল যে ফ্লোরা যেগুলো সেগুলোই যায়। এন্ড লোকিয়া অ্যালবা, এটা হলো 10 to 15 ডেজ, এই সময় এটা যেয়ে থাকে, এবং এটা হোয়াইটিশ কালারের, এবং এটার মধ্যে থাকছে ডেসিডুয়াল সেল, লিউকোসাইট, মিউকাস, কোলেস্টেরল ক্রিস্টিন, কোলেস্টেরিন ক্রিস্টাল, ফ্যাটি এপিথেলিয়াল সেল এন্ড মাইক্রো অর্গানিজম। এবং এই লোকিয়ার অ্যামাউন্ট, তার কনসিস্টেন্সি, তার কালার, তার অর্ডার, এবং কতদিন ধরে যাচ্ছে, এটার উপরে কিন্তু ক্লিনিকো প্যাথোলজিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। যেমন এটা যদি ম্যাল অর্ডার হয়, তাহলে আমরা বুঝবো যে ইনফেকশন। যদি অ্যামাউন্টটা স্ক্যান্টি হয়, তাহলে বুঝতে হবে লোকিওমেট্রা, তার মানে কোথাও নিশ্চয়ই কোনো অবস্ট্রাকশন হতে পারে, ইন্টারনাল অবস্ট্রাক্ট ক্লোজ হয়ে গিয়েছে, বা লোকিয়া ইউট্রাস মধ্যে রিটেন হয়েছে। আর এক্সেসিভ যদি হয়ে থাকে, সেটাতেও বোঝা দিয়ে থাকে যে কোনো ইনফেকশন হতে পারে। সাধারণত কালার রেড কালার থাকে, কিন্তু দেখা যায় যদি রেড কালারটা অনেক দিন পর্যন্ত পারসিস্ট করে, আমি যেটা বললাম প্রথম 4 দিন রেড কালার, লাস্টে গিয়ে যদি দেখা যায় যে 15 দিনের পরেও রেড কালারই হচ্ছে, তাহলে ধরতে হবে দেয়ার ইজ সাব ইনভলিউশন, or then maybe চান্স যে রিটেন কোনো বিটস রয়ে গিয়েছে। এবং ডিউরেশন সাধারণত দেখা যায় যে যদি আস্তে আস্তে, তো এটা দেখা যাচ্ছে যে 15 দিন, তার মানে 3 উইকস এর মধ্যে, নিয়ার অ্যাবাউট 2 to 3 উইকস এর মধ্যে এটা আস্তে আস্তে কমে যেতে থাকে। তো যদি দেখা যায় যে না, রেড কালারের লোকিয়া যদি আরো অনেক দিন ধরে যেতে থাকে, মোর দ্যান 3 উইকস হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেখানে কোনো জেনিটাল কোন ট্র্যাক্টে কোনো ইনফেকশন হয়েছে। তাহলে এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, এটা হলো, এটা অর্ডারটা আমাকে জানতে হবে, অ্যামাউন্টটা কেমন হচ্ছে, স্ক্যান্টি অর অ্যাবসেন্ট অর এক্সেসিভ, এটা কালারটা কিরকম সেটা, প্লাস ডিউরেশনটা কত। এবং আমাদের যখন পেপরিয়াল কেস যখন আমরা ডিসকাশন করি, তখন কিন্তু আমরা এই কথাটা স্টুডেন্টদের কাছ থেকে জানতে চাই যে ভেজানাল এক্সামিনেশন, ওইভাবে তাকে ভেজানাল এক্সামিনেশন করতে হবে না, কিন্তু তাকে দেখতে হবে যে পিউপোরিয়ামের পেরিনিয়াম রিজিয়নটা কেমন আছে, প্লাস তার লোকিয়ার কালারটা কেমন হচ্ছে, যে প্যাডটা পড়ছে সেটা কি কালারের, ওগুলো কিন্তু বলতে হয় কেসের মধ্যে। কারণ এটা দিয়ে আমরা বুঝতে পারি যে এখানে এটা কি নর্মাল পিউপোরিয়াম না অ্যাবনর্মাল। কারণ অ্যাবনর্মাল পিউপোরিয়াম যদি হয়ে থাকে, যদি ভেজানা, যদি জেনিটাল ট্র্যাক্টে যদি ইনফেকশন, সেপসিস হয়ে থাকে, তাহলে কিন্তু এটা পাস রিলিজ হতে পারে, অথবা অর্ডারটা খুব ফলস মেলিং হতে পারে। অনেক সময় দেখা যায় যে গ্রামেগঞ্জে ডেলিভারি হয়ে থাকলে অনেক সময় ভিতরে কাপড় রয়ে যায়, বা গজ, কটন, অনেক সময় এগুলো নিয়ে কিন্তু আসে, তখন কিন্তু খুবই ফলস মেলিং ডিসচার্জ হয়ে থাকে। সুতরাং এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। আচ্ছা, এবার আসি আমরা যে এই চেঞ্জ গুলো যেটা হচ্ছে, এই চেঞ্জ ছাড়া আর কি ধরনের চেঞ্জ আমাদের পিউপোরিয়ামে হয়ে থাকে, যেটা আমরা বললাম যে আমরা জানি যে এই ক্লিনিক্যাল, তাছাড়াও কিন্তু আদার যে সাইড, যেটা কার্ডিওভাস্কুলার সিস্টেমের মধ্যে চেঞ্জ হয়ে থাকে, রেসপিরেটরি চেঞ্জের সিস্টেমে চেঞ্জ হয়ে থাকে, জিআইটি সিস্টেমে চেঞ্জ হয়ে থাকে, ইউরিনারি সিস্টেমে, এবং যেটা হয়ে থাকে যে বডির যে অন্যান্য যে, যেমন প্রেগনেন্সিতে অতিরিক্ত পিগমেন্টেশন, মেন্টাল চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ আসলে প্রেগনেন্সিতে হয়ে থাকে, এবং পিউপোরিয়ামের ক্ষেত্রে আস্তে আস্তে সেই জিনিসগুলো নর্মাল হতে থাকে। তো প্রথমে আসি আমরা যে কি কি ভাইটাল সাইন, তার মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা কি কি জিনিস দেখবো। পালস রেটটা ইম্পর্টেন্ট, কারণ পালস রেটটা দেখে বোঝা যায় যে ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি দেখা যায় যে পালস রেটটা খুব হাই থাকে, বিকজ অফ স্ট্রেস, এক্সশনের জন্য পালস রেটটা থাকে। কিন্তু 24 ঘন্টা পরে দেখা যায় আস্তে আস্তে পালস রেটটা নর্মাল হয়ে যায়। কিন্তু কারো যদি দেখা যায় পারসিস্টেন্টলি ট্যাকিকার্ডিয়া হচ্ছে, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে আন্ডারলাইন কোনো প্যাথোলজি আছে কিনা, আইদার মা এনিমিক কিনা, বা অন্যান্য কোনো হার্টে প্যাথোলজি আছে কিনা, তখন আমাদেরকে সেটা দেখতে হবে। তাহলে ফলোইং ডেলিভারি আমাদেরকে কিছু ভাইটাল সাইন দেখতে হবে, যেমন আমি প্রথমে বললাম পালস,
তারপরে হচ্ছে তার টেম্পারেচার, ব্লাড প্রেশার, ইউরিনারি আউটপুট, ইউটেরাসের ইনভলিউশন ঠিক মতো হচ্ছে কিনা সেটা যেমন দেখতে হবে, এবং তাকে তার ইউরিনারি আউটপুট এবং বাউল হ্যাবিট এগুলো ঠিক মতো আছে কিনা এই জিনিসগুলো আমাকে এই প্যারামিটার গুলো দেখতে হবে। তাহলে পালসের কথা যেটা বললাম যে সাধারণত দেখা যায় যে পালস রেটটা ইমিডিয়েটলি আফটার ডেলিভারি এটা পালসটা ট্যাকিকার্ডিয়া থাকে, আস্তে আস্তে পালসটা নর্মাল হয়ে যায়। ব্লাড প্রেশারের ক্ষেত্রে কি হয়ে থাকে, systolic and diastolic blood pressure remain unchanged from the late pregnancy until about 12 weeks postpartum, after which they increase. And within 2 weeks postpartum, systemic vascular resistance increased by 30%. And the systolic and diastolic blood pressure remain unchanged from the late pregnancy values until about 12 weeks postpartum, and after which they increase. এটা গেল আমাদের ব্লাড প্রেশারের চেঞ্জ। তার মানে ব্লাড প্রেশার প্রেগনেন্সি শেষের থেকে যে চেঞ্জ গুলো থাকে ওইরকম থাকে। ব্লাড প্রেশারে ওইরকম যে প্রেগনেন্সির সময় আর পিউরিয়াম যে খুব বেশি চেঞ্জ হয় সেটা হয় না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো পেশেন্ট যদি প্রি এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়ার যে পেশেন্ট গুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট। দেখা যায় যে ফলোইং ডেলিভারি ব্লাড প্রেশারটা কিন্তু আস্তে আস্তে প্রি এক্লাম্পসিয়ার পেশেন্টের ক্ষেত্রে আফটার ডেলিভারি ব্লাড প্রেশার আস্তে আস্তে কমে আসে, কিন্তু কোনো কারণে দেখা গেল ডেলিভারির পরেও ব্লাড প্রেশারটা কমলো না এবং সাডেন ব্লাড প্রেশার, তাহলে কিন্তু সেক্ষেত্রে এক্লাম্পসিয়া, পোস্টপার্টাম এক্লাম্পসিয়াও কিন্তু হয়ে থাকে, সেটা চান্স থাকে। সুতরাং আমাদের ব্লাড প্রেশার মনিটরিংটা খুব ইম্পর্টেন্ট, খুব মাইনুটলি করতে হবে, বিশেষ করে যাদের ক্ষেত্রে প্রি এক্লাম্পসিয়া বা ক্রনিক হাইপারটেনশনের পেশেন্ট বা এরকম সিস্টেমিক ডিসঅর্ডার যাদের আছে তাদের ক্ষেত্রে। এবার আসি হলো টেম্পারেচার। তো ইউজুয়ালি দেখা যায় যে টেম্পারেচারটাও আমাদেরকে মেজারমেন্ট করা উচিত। আফটার দ্য বার্থ ফার্স্ট 24 আওয়ারে দের ইজ স্লাইট ইনক্রিজ অফ দ্য ব্লাড টেম্পারেচার থাকে, সাধারণত 99 ডিগ্রি ফারেনহাইট থাকে। কারণ কি, এই যে এক্সহশনের জন্য প্লাস এই যে বডির মধ্যেকার যে হিমোডাইনামিক যে চেঞ্জ হচ্ছে সেটাতে আমাদের বডির মাসেল গুলো অটোলাইসিস হচ্ছে, একটু নেক্রোসিস হচ্ছে, সো একটা ইনফ্লামেটরি কন্ডিশন একটু থাকে। তো সবকিছু মিলাই একটু টেম্পারেচারটা একটু বাড়তে পারে। 99 অ্যাকসেপ্টেবল প্রথম 24 ঘন্টাতে, বাট থার্ড ডে আবার গিয়ে কি করে স্লাইড রাইজ অফ দ্য টেম্পারেচার হয়ে থাকে। কেন হয়? থার্ড ডে তে সাধারণত ব্রেস্টে মিল্ক সেক্রেশন গুলো হতে থাকে, তো সেই সময় ব্রেস্ট এনগর্জমেন্টের মধ্যে জন্য দেখা যায় যে ব্রেস্টে ভাস্কুলারিটি বাড়ে, মিল্ক এনগর্জমেন্ট হচ্ছে, তখন কিন্তু আবার এটাকে মিল্ক ফিভারও বলা হয়ে থাকে, সেটা সাধারণত থার্ড ডে তে হয়ে থাকে। সাধারণত এই মিল্ক ফিভারটা কিন্তু 24 ঘন্টার বেশি থাকবে না। যদি কোনো কারণে টেম্পারেচার 99 এর উপরে যায় এবং থার্ড ডে এর পরেও যদি টেম্পারেচার রাইজ করে, তখন কিন্তু আমরা সেটাকে অ্যাবনর্মাল পিউরিয়াম বলবো, যে পিউরিয়াল সেপসিস হলো কিনা, আদার কোনো কজ আছে কিনা এই টেম্পারেচারে, সেটা তখন মাথায় রাখতে হবে। কিন্তু থার্ড ডে পরে যদি দেখা যায় ফিফথ ডে গিয়ে টেম্পারেচার হলো, তখন আমাদের চিন্তা করতে হবে এবং যে অন্য কোনো কারণ আছে কিনা এই টেম্পারেচারে, কারণ তো ফিফথ ডে তে সাধারণত কিন্তু টেম্পারেচার রাইজ করার কথা না। তাহলে ফার্স্ট 24 আওয়ারে টেম্পারেচার বাড়ে এবং আরেকটা কখন বাড়ে, থার্ড ডে তে পারে। অকেশনালি জেনিটো ইউরিনারি ইনফেকশন যদি হয় সেক্ষেত্রেও কিন্তু টেম্পারেচার হতে পারে, সেটা কিন্তু কখন হবে, থার্ড ডে পরে। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে ইম্পর্টেন্স দিয়ে জানতে হবে যে টেম্পারেচার কখন বাড়তে পারে, কেন বাড়তে পারে, নর্মালের থেকে অ্যাবনর্মাল হচ্ছে কিনা সেটা আমাদেরকে ইমিডিয়েটলি যদি আমরা সেটাকে নোটিফাই করতে পারি, তাহলে কিন্তু পিউরিয়ামটা অ্যাবনর্মাল হয় না। এখন আসি আমরা যেসব সিস্টেম গুলোর তো চেঞ্জ হয়, ইউরিনারি সিস্টেমেরও চেঞ্জ হয়ে থাকে। সাধারণত দেখা যায় যে এই যে ইউটেরাসটা যখন কন্ট্রাক্ট করে বাচ্চাটা যখন কি হচ্ছে, ফিটাল হেডটা হচ্ছে গিয়ে যখন ভ্যাজানাতে ডিস্টেন্ডেড করতেছে, তখন সামনে থাকতেছে ব্লাডার, মাঝখানে থাকতেছে ভ্যাজানা, পিছনে থাকে রেকটাম, এবং এই সবকিছুর মাঝখানে বাচ্চার হেডটাকে এনগেজ হচ্ছে, সেটা কি নামছে, সো ব্লাডারটা কিন্তু একটা প্রেশারের উপরে থাকে। সো আফটার দ্য ডেলিভারি কি হয়ে থাকে, সাধারণত দ্য ব্লাডার ওয়াল বিকামস ইডিমাটাস, hyperemic, and often shows evidence of some mucous extravasation of the blood. So অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আফটার ডেলিভারি অফ দ্য বেবি ইউরিনটা কিন্তু লালচে কালারে ইউরিন হয়ে থাকে অনেক সময়, এবং এটা কিন্তু আস্তে আস্তে রিজলভ হয়ে থাকে। পারসিস্টেন্ট যদি হেমাচুরিয়া হয় সেটা কিন্তু অন্য কথা, কিন্তু ইউজুয়ালি ফলোইং দ্য ডেলিভারি অফ দ্য বেবি দের ইজ এ হাইপারেমিয়া এবং ইডিমেটাস ব্লাডার থাকে, সো ইট শোজ এভিডেন্স অফ সাম মিউকাস এক্সট্রাভাসেশন অফ দ্য ব্লাড, এন্ড এই অনেক সময় দেখা যায় যে ইউরিন যেটা আসে সেটা একটু রেডিশ কালার হতে পারে। The bladder may be over distended without any desire to pass urine. অনেক সময় দেখা যায় যে ব্লাডারে যে নিজস্ব টোনটা থাকে না, সো ব্লাডার দেখা যাচ্ছে নর্মাল ক্যাপাসিটি বেশি, অনেক বেশি ইউরিন তার জমে আছে, কিন্তু পেশেন্ট সেই ডিজায়ারটা ফিল করছে না ইউরিনেশনের জন্য। সাধারণত অনেক সময় এটা হয়ে থাকে কেন, কারণ ওই যে ওভার ডিস্টেনশন হয়ে থাকার জন্য বা কম্প্রেসড হয়ে থাকার জন্য ব্লাডারের নর্মাল টোনটা ফেরত পেতে অনেক সময় একটু দেরি হয়ে থাকে, এবং এরকম হলে কিন্তু অনেক সময় ইউটেরাসে ইনভলিউশনও কিন্তু দেরি হয়ে যায়। সুতরাং আমরা ব্লাডার যদি এভাবে পাই যে ব্লাডার ওভার ডিস্টেন্সড, পেশেন্ট ফিল করছে না, তখন অনেক সময় কিন্তু ক্যাথেটারাইজেশন করা লাগে থাকে। Common urinary problem that usually occur in the purpurium, these are the incomplete emptying হতে পারে। কারণ কি,
ওই জায়গায় পেরিনিয়ামে একটা ব্যথা, ওখানে একটা ল্যাসারেশন হচ্ছে। সো দেখা যেয়ে থাকে যে যখনই পেশাব করতে যাচ্ছে, ভয়েড করতে যাচ্ছে, ওখানে একটা পেইন হচ্ছে। তো পেইন হওয়ার জন্য দেখা যাচ্ছে পেশেন্ট রিফ্লেক্সলি তার এই ইউরিনারি রিফ্লেক্সটা ওই জায়গা থেকে একটা স্টিমুলেশন যাচ্ছে, তখন পেশাব আটকে যাচ্ছে, এরকম হয়ে থাকে। আবার অনেক সময় যেটা বলছিলাম, যেটা ডিজায়ারই হয় না, যে ওভার ডিস্টেন্ডার হয়ে থাকে। There is a dilated ureter and renal pelvis, এবং এগুলো কি হচ্ছে, রিটার্ন টু ইটস নর্মাল সাইজ উইদিন 8 উইকস। তার মানে প্রায় 2 মাস মতো সময় লেগে যাকে এই ডাইলেটেড ইউরেটার থেকে, ডাইলেটেশন থেকে নর্মাল আসছে, রেনাল পেলভিসকেও নর্মাল হতে। এবার আসি জিআইটি ট্র্যাক্টে কি কি চেঞ্জ হয়ে থাকে। ফলোইং ডেলিভারি কি হয়ে থাকে, মার কিন্তু খুব বেশি মানে পানি পিপাসা লাগে, কারণ সেটা একে তো এক্সর্শন, শরীর থেকে ইউরিন ফ্লুইড বের হয়ে যেতে থাকে, এবং এই যে শরীরে যে প্রসেস গুলোতে তাকে দেখা যায় যে দের ইজ ইনক্রিজ থার্স্ট ফলোইং ডেলিভারি। এবং কারণ কি, শরীর থেকে ফ্লুইড লস হচ্ছে। ফ্লুইড লস কিভাবে হচ্ছে, মিকচুরেশনের মাধ্যমে ফ্লুইড লস হচ্ছে, তার প্লাসেন্টার সাথে সাথে অ্যামনিওটিক ফ্লুইড, ব্লাডের যে ব্লাড ভলিউম গুলো চেঞ্জ হয়ে থাকে, সবকিছু মিলে শরীর থেকে পানি চলে যায়। সো এই ইনক্রিজ ব্লাড ফ্লুইড লসের জন্য পেশেন্ট অনেক বেশি থার্স্টি ফিল করে। অনেক সময় কি হয়ে থাকে, কনস্টিপেশন হয়ে থাকে। কনস্টিপেশন দুইটা কারণে হয়ে থাকে। একটা হচ্ছে জিআইটি মোটিলিটিটা ডিলেড, জিআইটি মানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যে মোটিলিটি ডিলেড এম্পটিং হতে থাকে। সো দেখা যায় যে কনস্টিপেশন হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে পেরিনিয়াল যে ডিসকমফোর্ট যে সে ফিল করছে, ওই জায়গায় যে ছেঁড়া থাকে বা ল্যাসারেশন যদি থাকে, তাহলে অনেক সময় সে কিন্তু ব্যথা ফিল করে, তখনও কিন্তু কনস্টিপেশনটা হয়ে থাকে। এবং সামটাইমস অ্যানাল ইনকনসিস্টেন্সিও হয়ে থাকে, এবং বাউল কন্ট্রোলে প্রবলেম হয়ে থাকে। এটাও কিন্তু এটা সাধারণত আস্তে আস্তে নর্মাল হয়ে যেতে থাকে। কিন্তু অ্যানাল ইনকনসিস্টেন্সি যদি হয়, অথবা রেকটাল প্রলাপস যদি হয়, সেগুলো কিন্তু অবশ্যই প্যাথোলজিক্যাল ব্যাপার। ওই জিনিসগুলো যদি নর্মাল সময়ের পরেও যদি এগুলো পারসিস্ট করে, তখন কিন্তু সেক্ষেত্রে সেটাকে আলাদাভাবে অ্যাটেনশন দেওয়া উচিত। কিন্তু নর্মালি সাধারণত যেটা হয়ে থাকে যে ইনক্রিজ থার্স্ট, কনস্টিপেশন, এবং সাম পেশেন্ট মে নোটিস যে অ্যানাল ইনকনসিস্টেন্সি হয়ে থাকে। তাহলে এইটাই হলো জিআই ট্র্যাক্টের চেঞ্জ। এবার আসে ওয়েট লস কি হয়ে থাকে, ওয়েট কি চেঞ্জ হয়ে থাকে আফটার দ্য ডেলিভারি অফ দ্য বেবি। কি হচ্ছে, বেবির একটা ওজন, প্লাসেন্টাল ওজন, ফিটাল মেমব্রেনের ওজন, অ্যামনিওটিক ফ্লুইড ওজন, এগুলো সবগুলো কিন্তু চলে যাচ্ছে। তাহলে একটা ডেলিভারি পরে সাধারণত দেখা যায় যে 5 থেকে 6 কেজি ওয়েট এমনিতে লস হয়ে যায়, এবং এক্সপালশন দ্য ফিটাস লাইকার ব্লাড লসও কিছুটা হতে থাকে। সবকিছু মিলে এই লসটা হয়ে থাকে। এবং সাধারণত এই ওয়েট লসটা গ্র্যাজুয়ালি, তারপরে দেখা দিয়ে থাকে 24 ঘন্টা পর থেকে এই লসটা আস্তে 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 হতে থাকে। এবং সাধারণত দেখা যেয়ে থাকে এটা এই ডায়ালিসিস প্রসেসটা আপ টু 6 উইকস পর্যন্ত এই কন্টিনিউ হতে থাকে, এবং এভাবেই সেই ওয়েট লস হয়ে থাকে। ফ্লুইড লস সাধারণত 2 লিটার হয়ে থাকে ডিউরিং দ্য ফার্স্ট উইক, অ্যান্ড অ্যাডিশনাল 1.5 লিটার নেক্সট 5 উইকে হয়ে থাকে। তাহলে টোটাল 6 উইকসে আমাদের এই 3.5 লিটার এই ফ্লুইড লসটা হচ্ছে। তাহলে ইমিডিয়েটলি কত হলো, 5 থেকে 6, অ্যান্ড দেন ফার্স্ট উইকে গিয়ে 2 লিটার, এবং অ্যাডিশনাল 1.5 লিটার হচ্ছে নেক্সট 5 উইক। And amount of fluid loss depend on the amount of retaining fluid during pregnancy, dehydration, blood loss during delivery, and the loss of salt water in case of the preeclampsia and eclampsia. Blood values এর মধ্যে চেঞ্জ হয়ে থাকে। At delivery there is blood volume, যে values এর মধ্যে blood lossটা during at delivery there is decrease of the blood loss and dehydration. Second week এ blood values গুলো আস্তে আস্তে নরমাল হয়ে থাকে। তাহলে ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি ব্লাড ভ্যালু, যেগুলো ব্লাড ভ্যালু বলতে আমি কি বুঝাচ্ছি, ডব্লিউবিসি, আরবিসি কাউন্ট, প্লেটলেট কাউন্ট, হেমাটোক্রিট কাউন্ট, এগুলো সবকিছু প্রথমে ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি এগুলো কমে যেয়ে থাকে। বাট শুধুমাত্র ব্লাড লসের জন্য না, সাথে ডিহাইড্রেশনের জন্য এগুলো কমতে থাকে। সেকেন্ড উইকে গিয়ে এগুলো আস্তে আস্তে নরমাল হতে থাকে। Cardiac output rise 80% and it's returned back to its normal level by 1 week following delivery. RBC hematocrit পুরো নরমাল হতে 8 উইক নেয়। প্লেটলেট কাউন্ট 4 থেকে 10 দিনের মধ্যে নরমাল হয়ে থাকে। and white blood cell count sometimes reaches 30,000 পর্যন্ত ডিউ টু দ্য স্ট্রেস অফ প্রেগনেন্সি। কারণ আমরা জানি কোনো ইনফেকশন স্ট্রেসে বডিতে, তখন কিন্তু ডিফেন্স মেকানিজম যখন কাজ করে তখন ডব্লিউবিসি কাউন্ট বাড়ে। সুতরাং এই ডব্লিউবিসি কাউন্টটা কিন্তু অনেক সময় বেড়ে একেবারে 30,000 হয়ে যায়, বাট এটা আস্তে আস্তে সেটা কমতে থাকে। এখন আসি আমরা যে নর্মাল যে মেনস্ট্রুয়েশন ওভুলেশন, এই চেঞ্জ গুলো কি হবে। সাধারণত অনসেট অফ দ্য ফার্স্ট মেনস্ট্রুয়েশন ডিপেন্ড করে ল্যাকটেশনের উপর। কারণ আমরা জানি যখন প্লাসেন্টা আউট হয়ে যাচ্ছে, তার সাথে স্টেরয়েড হরমোন, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। সো এই যে ইস্ট্রোজেন প্রজেস্টেরন যখন কমে গেল বডি থেকে, তখন আস্তে আস্তে কিন্তু ওই যে ওভুলেশনে এফএসএইচ, এলএইচ সার্চ, ওই জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু হওয়া শুরু করবে। কিন্তু কোনো মা যদি অ্যামিনোরিক থাকে, সে যদি ল্যাকটেটিং থাকে, তাহলে কিন্তু এই ওভুলেশন এবং মেনস্ট্রুয়েশনটা কিন্তু স্ট্যাবলিশ হতে সময় নিয়ে থাকে। সুতরাং এখানে তাহলে
যে মা তার বাচ্চাকে ফিট করাবে না, মানে ল্যাকটেটিং যে না, নন ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে দেখা যায় যে মেনস্ট্রুয়েশন রিটার্ন ব্যাক 6 উইকস 40% এর ক্ষেত্রে এবং 12 উইকস এর মধ্যে 80%। তাহলে যারা নন ল্যাকটেটিং মাদার তাদের ক্ষেত্রে দেখা যায় যে 40% প্রথম 4 সপ্তাহের মধ্যে মেনস্ট্রুয়েশন রিটার্ন করে 40% মায়েদের ক্ষেত্রে, এবং প্রথম 12 সপ্তাহের মধ্যে 80% ক্ষেত্রে দেখা যায় যে তাদের মেনস্ট্রুয়েশন এন্ড ওভুলেশন রিটার্ন ব্যাক করে নরমাল অবস্থাতে, যারা নন ল্যাকটেটিং। বাট যারা ল্যাকটেটিং মাদার তাদের ওভুলেশন হতে হতে বা স্টার্ট মানে ওভুলেশন নরমাল হতে প্রায় 10 উইকস সময় নিয়ে থাকে, এবং সাধারণত ইউজ অফ দ্য কন্ট্রাসেপটিভ মেজার গুলো সাধারণত তারা থার্ড পোস্টপার্টাম মান্থ থেকে তারা নিতে পারে। এবং কন্ট্রাসেপটিভ প্রোটেকশন যদি সে অ্যামিনোরিক থাকে প্রথম 6 মান্থ এবং সে যদি এক্সক্লুসিভ ফিডিং করে এবং সে যদি নাইট ফিডিং করে, তাহলে ল্যাকটেটিং মাদারদের অ্যামোনিরিয়া যদি পারসিস্ট করে তাহলে সেটা কন্ট্রাসেপশনের প্রোটেকশন দেয় কত, 98%। এটাকে ল্যাম্ব মেথড বলা হয়ে থাকে, যে কোনো মা যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে, নাইট ফিডিং করে, সে যদি অ্যামোনিরিক থাকে, তাহলে তার এইটা তার কন্ট্রাসেপশন প্রোটেকশন দেয় 98% আপ টু 6 মান্থ পোস্টপার্টাম। কিন্তু সে যদি নন ল্যাকটেটিং হয়ে থাকে তাহলে আমাদেরকে সেই ক্ষেত্রে কন্ট্রাসেপশন মেজারমেন্টটা থার্ড পোস্টপার্টাম উইক থেকে কন্ট্রাসেপশন মেজার নিতে হবে। তার মানে পরবর্তীতে পিরিয়ডের আগে থেকে থার্ড পোস্টপার্টাম পিরিয়ড থেকে তাদেরকে কন্ট্রাসেপশন, কারণ অনেক সময় ওই সময়ের মধ্যেও কিন্তু ওভুলেশনটা নর্মাল করতে পারে। তাহলে কি বললাম, যারা নন ল্যাকটেটিং মাদার তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় 4 সপ্তাহের মধ্যে ওভুলেশনটা ব্যাক করে। সুতরাং অবশ্যই তাদের ক্ষেত্রে যদি তারা কন্ট্রাসেপশন মেজার যদি নিতে হয়ে থাকে সেটা থার্ড পোস্টপার্টাম উইক থেকে তাদেরকে স্টার্ট করতে হবে। বা যেটা ল্যাকটেটিং মাদার তাদের ওভুলেশন আস্তে আস্তে 10 সপ্তাহ, 10 সপ্তাহ মানে কি 2.5 মাস। সো তাদের ক্ষেত্রে কন্ট্রাসেপশন মেজারটা থার্ড পোস্টপার্টাম উইক থেকে, থার্ড পোস্টপার্টাম মান্থ থেকে নেওয়া যাবে। কিন্তু তারা যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে এবং তারা যদি অ্যামিনোরিক থাকে এবং নাইট ফিডিং করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 6 মাস পর্যন্ত তাদেরকে যদি তারা প্রোটেকশন না নেয়, তাতেও সেটাকে তাদের 98% কন্ট্রাসেপশনের প্রোটেকশন দিবে। আচ্ছা, এখন আসি আমরা যে এই পিউপুরিয়ামের এইগুলো বললাম আমরা যে কি কি চেঞ্জ হচ্ছে কি সেগুলোর ক্ষেত্রে। এখন আমরা যেটা আসতে পারি যে নর্মাল পিউপুরিয়াম আমরা ম্যানেজমেন্ট কিভাবে করব, তাই না? কারণ আমরা জানি যে পিউপুরিয়ামটা যখন একটা পেশেন্টকে ডেলিভারি পরে তার এইগুলো হলো ফিজিওলজিক্যাল চেঞ্জ বা ইনভলিউশন, এই সিস্টেম গুলোতে হচ্ছে। এখন মাকে আমরা কিভাবে ম্যানেজমেন্ট করব? পিউপুরিয়ামের ম্যানেজমেন্টটাকে আমরা সাধারণত প্রিন্সিপাল যদি ম্যানেজমেন্ট পিউপুরিয়ামকে বলি, আমরা ব্রড হেডিং এর 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্ট হচ্ছে টু রেস্টোর দ্য হেলথ কেয়ার অফ দ্য মাদার, তার মানে মায়ের হেলথটাকে আমাদেরকে আগের অবস্থায় আনতে হবে, নাম্বার 1। নাম্বার 2, টু প্রিভেন্ট দ্য ইনফেকশন। নাম্বার 3 হলো টু টেক কেয়ার অফ দ্য ব্রেস্ট ইনক্লুডিং দ্য প্রমোশন অফ দ্য ব্রেস্ট ফিডিং, এন্ড দ্য নাম্বার 4 টু মোটিভেট দ্য মাদার ফর কন্ট্রাসেপশন। তাহলে আমরা 4টা হেডিং এ যদি ভাগ করি যে আমরা পিউপুরিয়ামে কিভাবে ম্যানেজ করবো। ফার্স্টে হচ্ছে মায়ের হেলথটাকে ইমপ্রুভ করতে হবে, তার নর্মাল যে স্ট্যাটাসে সেই অবস্থাতে নিতে হবে। দেন যেটা করতে হবে ব্রেস্ট ফিডিং, ইনফেকশন প্রিভেনশন করতে হবে, ব্রেস্ট ফিডিং করতে হবে এবং ব্রেস্ট ফিডিংটাকে প্রমোশন করতে হবে এবং মাকে মোটিভেট করতে হবে কন্ট্রাসেপশনের জন্য। আচ্ছা, এখন আসি তাহলে আমরা ইমিডিয়েটলি কি অ্যাটেনশন নিব মার স্বাস্থ্যের ক্ষেত্রে, আমরা কি কি দেখবো। তাহলে ফলোইং ডেলিভারি পেশেন্টকে আমরা কি করব, তাকে আমরা একটা যেহেতু স্ট্রেসের অবস্থায় থাকে তাকে আমরা কাউন্সিলিং করব, তাকে মোটিভেট করবো যে হ্যাঁ তোমার ডেলিভারি শেষ, তুমি সুন্দরভাবে তোমার এটা শেষ হয়েছে, এখন তুমি একটু রিল্যাক্স হও, তুমি একটু স্ট্রেস ফ্রি হও। তাকে কেয়ার নিতে হবে এবং তাকে বলতে হবে সে যেহেতু খুব এক্সস্টেড থাকছে, তাকে তার পছন্দের যে কোনো ড্রিঙ্ক, একটা হট ড্রিঙ্কস অথবা কোল্ড ড্রিঙ্কস অথবা নর্মাল যেটাই সে খেতে চায় সেটা তাকে দিতে হবে। তাহলে ফলোইং ডেলিভারি প্রথমে আমাদের ডায়েট নিয়ে যে জিনিসটা হতে হবে তাকে একটা এনকারেজ করতে হবে এবং তাকে ক্লোজলি অবজার্ভ করতে হবে। এবং এই ক্লোজ অবজারভেশনটা ফার্স্ট ডেলিভারি প্রথম আওয়ারটাতে খুব মাইনুটলি করতে হবে, কারণ এই সময় কিন্তু থার্ড স্টেজ অফ দ্য লেবারে পরে, এই সময় কিন্তু এটাকে বলা হয় ফোর্থ স্টেজ অফ দ্য লেবার, এই সময় কিন্তু পিপিএইচ ডেভেলপ করতে পারে। সুতরাং পেশেন্টকে ডেলিভারি পরপরই আমরা ছেড়ে দিব না, তাকে প্রথম 1 ঘন্টা আমরা খুব ক্লোজ মনিটরিং করবো, তাকে তার ভাইটাল সাইন গুলো দেখবো, তাকে ক্লোজ অবজারভেশন করবো, তাকে অ্যাসিওর করবো এবং তাকে কেয়ার নিব। She may be given a drink of her own choice or something to eat if she is hungry. তাহলে আমরা তাকে দিব, তাকে ইমোশনাল সাপোর্ট দিব। Usually the first feeling of the mother is a sense of relief or happiness. সেটাই স্বাভাবিক যে একটা বাচ্চা হওয়ার পর মার কিন্তু একটা স্ট্রেস থেকে সে একটু রিলিভ হইলো, একটা বাচ্চাকে দেখার পরে তার শরীরের মধ্যে মনের মধ্যে একটা আনন্দ যে না একটা সুস্থ বাচ্চা হয়েছে। সো দ্যাট মাইট বি পোস্টপার্টাম ব্লুজ, অথবা কিছু কিছু ক্ষেত্রে মায়ের আবার কিন্তু পোস্টপার্টাম ব্লু অথবা স্ট্রেস হয়ে থাকে ডিউ টু দ্য ইলনেস। যদি বাচ্চাটা প্রিম্যাচুর হয়ে থাকে, বাচ্চার যদি কোনো কনজেনিটাল অ্যানোমালি থাকে অথবা আইওডি বেবি যদি ডেলিভারি করতে থাকে, তাহলে কিন্তু অনেক সময় মার কিন্তু পোস্টপার্টাম ব্লুজ অথবা
পোস্টপার্টাম স্ট্রেস বা সাইকোসিস এগুলো ডেভেলপ করে থাকে। সো ডেলিভারি পরে মা যদি সুস্থ বাচ্চা দেয় তাহলে তাকে আমরা অ্যাসিউর করে তাকে দেখাবো এবং তাকে বলবো যে তোমার এই বেবি তার মার সাথেই বাচ্চাকে রাখতে হবে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি এই ধরনের অ্যাবনর্মাল কোনো ঘটনা ঘটে থাকে যে বাচ্চাটা প্রিম্যাচুর বেবি হয়েছে বা বাচ্চা কোনো কনজিনিটি অ্যানোমালি আছে বা বাচ্চাটা মারা গিয়েছে, স্টিল বার্থ হয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রেও মাকে অ্যাসিউর করতে হবে, কারণ ইমোশনাল তাকে একটা সাপোর্ট অবশ্যই দিতে হবে। তাকে রেস্ট এবং অ্যাম্বুলেন্স এই দুটার কথা বলতে হবে। রেস্ট কিভাবে? আর্লি অ্যাম্বুলেশন অফ দ্য ডেলিভারি ইজ বেনিফিশিয়াল অ্যাজ ইট ইজ এনকারেজ, কারণ এখানে অ্যাডভান্টেজেস আছে। কি হবে? ইটস প্রোভাইডেড এ সেন্স অফ ওয়েলবিং। মা মনে করবে আমি খুব ভালো আছি, আমি আমার বাচ্চাকে টেক কেয়ার করতে পারবো, নিজের টেক কেয়ার করতে পারবো। ব্লাডার কমপ্লিকেশন অ্যান্ড কনস্টিপেশন আর লেস ইফ মা আর্লি অ্যাম্বুলেশন যদি করা হয়ে থাকে তাহলে ব্লাডার কমপ্লিকেশন কনস্টিপেশনটা কম হয়ে থাকে। ইট ফ্যাসিলিটেড ইউট্রাইন ড্রেনেজ and hasten the involution of the uterus, এবং এটা কি করে? ইউট্রাসে ড্রেনেজ করে, ইউট্রাস ইনভলিউশনকে ফাস্টেন করে। ইট লেসেন দ্য পিউপ্রিয়াল ভেনাস থ্রোম্বোসিস এন্ড এম্বোলিজম। সো আমরা মাকে বলবো তুমি রেস্ট নাও, আর্লি অ্যাম্বুলেশন করো, হাত পা নাড়াও, তুমি খাওয়া দাওয়া করো, এবং তাকে আমরা মেন্টাল সাপোর্ট দিব। তারপরে আসি হসপিটাল থেকে কখন আমরা ছুটি দিব। সাধারণত আর্লি ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল, এটা আমাদের ইউজুয়ালি তাই বলে থাকি যে এটা একটা ইউনিভার্সাল প্রসিডিউর, হসপিটাল থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়া। অ্যাডুকেট সুপারভিশন বাই ট্রেন হেলথ প্রোভাইডার যদি থাকে, যে একটা তার বাসাতে তাকে দেখার মতো কোনো হেলথ কেয়ার ভিজিটার বা এরকম আছে, তাহলে কিন্তু আমরা তাড়াতাড়ি তাকে ডেলি ডিসচার্জ দিয়ে দিতে পারি। বাট যদি সেরকম না থাকে তাহলে সাধারণত আমরা 2 দিন পরে আমরা তাকে ছুটি দিব। Most patients are discharged within 2 days following spontaneous vaginal delivery with proper education and instruction. বাট যদি সিজারিয়ান সেকশন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত 5ম দিন অথবা 7th ডে, 5th or 7th ডেতে আমরা ডিসচার্জ দিয়ে থাকি। এবং সেই সময় ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায়, এবং তখনও কিন্তু আমাদের পোস্ট ন্যাটাল কেয়ারে আসার জন্য তাকে দিতে হবে, এবং কিছু অ্যাডভাইস দিয়ে কিন্তু আমাদেরকে এডুকেশন মাকে দিয়ে কিন্তু ছুটিটা দিতে হয়ে থাকে। তো কিছু কিছু ক্ষেত্রে প্রোলং হসপিটালাইজেশন লাগে যদি কোনো মরবিডিটিস থাকে, লাইক ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা পিউপ্রিয়াল উন্ড বা অ্যাবনর্মাল পিউপুরিয়াম যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের ডিসচার্জটা দেওয়া লেটলি হয়ে থাকে। এখন আসি আমরা মাকে কি ধরনের খাবার খেতে বলবো। মাকে আমরা বলবো নর্মাল ডায়েট অফ আর ওন চয়েস, সে নর্মাল ডায়েটে চলে যাবে। বাট যদি সে ল্যাকটেটিং হয়ে থাকে তবে তাকে ক্যালোরি ইনটেকটা 600 গ্রাম ক্যালোরি, তাকে 600 ক্যালোরি তাকে 600 গ্রাম ক্যালোরি তাকে বেশি খেতে হবে। অ্যাডুকেট প্রোটিন এবং ফ্যাট খাবে। প্রোটিনটা এর জন্য যে মা এবং বাচ্চা দুজনের জন্য দরকার, ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে প্লেন্টি অফ ফ্লুইড, ভিটামিনস এবং মিনারেল সেগুলো সে ইনটেক করবে, কারণ তার শরীরে তার নিজের যে ল্যাকটেশনের বাচ্চার ডিমান্ড এবং নিজের শরীরের যে ইনভলিউশন প্রসেস সবকিছুর জন্য এই ডায়েটটা প্রয়োজন। যদি সে নন ল্যাকটেটিং হয়ে থাকে তাহলে তাকে নর্মাল যে প্রি প্রেগন্যান্সি যে ডায়েট সেটাই এনাফ, তাকে তখন এক্সট্রা এই ডায়েট যেটা আমরা সেই এক্সট্রা হাই ক্যালোরিটাকে তখন তাকে বলবো না। তারপরে মাকে তার ব্লাডারে কেয়ার নেওয়ার জন্য বলা হবে যে পেশেন্ট শুড বি এনকারেজ টু পাস ইউরিন ফলোইং ডেলিভারি অ্যাজ সুন অ্যাজ কনভিনিয়েন্ট। তাহলে কি হবে? সাধারণত অনেক সময় দেখা যায় যে ওই পেরিনেমে যদি ব্যথা থাকে তখন আনঅ্যাকাস্টম পজিশনের জন্য সে ইউরিন রিফ্লেক্সলি তার পেশাব হয় না। অনেক সময় ব্লাডার যদি এমটি না হয় তখন ইউট্রাস ইনভলিউশন ডিলে হয়ে যায়। সেজন্য আমরা তাদেরকে বলবো যে তুমি আফটার ডেলিভারি তাকে টয়লেটে যেতে বলতে হবে, ব্লাডার ক্লিয়ার করতে বলতে হবে। কোনো রকম যদি সমস্যা সে বোধ করে তখন সেটা সে ডাক্তারকে ইনফর্ম করবে। সামটাইমস পেশেন্ট যদি দেখা যায় যে না এই ব্যথার জন্য যে পেশেন্ট কোনো রকম অ্যাভয়েড করতে পারছে না, সেরকম ক্ষেত্রে কিন্তু ক্যাথেটারাইজেশন করা হয়ে থাকে। ক্যাথেটারাইজেশন ইজ ইন্ডিকেটেড ইন কেস অফ ইনকমপ্লিট এমপ্টিং অফ ব্লাডার, যদি রেসিডুয়াল ইউরিন যদি ভলিউম যদি মোর দ্যান 60 ml থাকে, সেক্ষেত্রে আমরা ক্যাথেটারাইজেশন করাটাই ইন্ডিকেটেড। অ্যান্ড কন্টিনিউয়াস ড্রেনেজ আনটিল ব্লাডার টোন ইজ রিগেইন, সে পর্যন্তই আমাদেরকে এই ক্যাথেটারাইজেশনটা করে যেতে হবে। আবার যাতে ইনফেকশন বা সিস্টাইটিস যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে। যদি এরকম হয়ে থাকে যে ব্লাডারের ক্যাথেটার করার পরে আমরা যখন দেখলাম যে ব্লাডারকে কেয়ার নিতে হবে এবং ক্যাথেটার অনেক সময় আমরা ক্যাথেটার টাই করে আমরা ক্যাথেটারে ওখানে তাকে আমরা টয়লেটের জন্য তার এক্সারসাইজ করাই, যদি সে দেখা যাচ্ছে যে ক্যাথেটার বেঁধে দেওয়ার পরে সে আর্জ ফিল করতেছে যে হ্যাঁ আমার পেশাব লাগছে, সেক্ষেত্রে আমরা ক্যাথেটারটা খুলে দিব এবং তারপরে আমরা তাকে বলবো যে কোন রকম যদি সে সমস্যা বোধ করে যে তার ব্যথা করছে বা কোনো জ্বালা পড়া হচ্ছে বা যদি জ্বর আসে তখন আবার ইউরিনারি ইনফেকশন চিন্তা করতে হবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভ্যাজানাল যদি ফোর্সেপ ডেলিভারি হয়ে থাকে, ভ্যাজানাল ল্যাসারেশন যদি থাকে, ভ্যাকুয়াম ডেলিভারি অথবা কোনো যদি ইনজুরিজ হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় কিন্তু পোস্টপার্টামে এই পিরিয়ডে দেখা যায় যে পেশেন্টের বা যদি থেকে প্রলংড অবস্ট্রাক্টেড লেবার বা প্রলং লেবার, অনেক সময় হেড আটকে ছিল, এরকম ক্ষেত্রে বা যদি দেখা যায় মাল্টিপল প্রেগনেন্সি, এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্লাডার ইনকন্টিনেন্স ডেভেলপ করে।
এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি কিন্তু ওই যেটাকে বলে ভেসিকোভেজানাল ফিস্টুলা অনেক ক্ষেত্রে দেখা যায় বা ব্লাডার ইনকন্টিনেন্সি ডেভেলপ করে। সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেন কেয়ার অফ দ্য বাউল, বাউলি ক্লিয়ার কিভাবে করবে? কনস্টিপেশন সাধারণত হয়ে থাকে, সো আর্লি অ্যাম্বুলেশন যদি করা হয়ে থাকে এবং যদি মাকে যদি ডায়েটারি ইনটেকের মধ্যে রাফেজ ডায়েট যদি তাকে দেওয়া হয়ে থাকে তাহলে তার বাউল মুভমেন্ট করবে। তারপরে যদি প্রয়োজন হয় দরকার ইসবগুলো ভুসি এবং তাকে তারপরে যদি দরকার হয়ে থাকে আদার ওষুধ মিল্ক অফ ম্যাগনেসিয়া বা আদার ল্যাক্সেটিভ দেওয়া যেতে পারে। স্লিপের ক্ষেত্রে মাকে বলতে হবে মা যতই স্ট্রেস ফ্রি যত রিল্যাক্স থাকবে ততই কিন্তু তার ল্যাকটেশন এবং মা এবং বাচ্চার মধ্যে বন্ডিংটা তৈরি হবে। তো মাকে অবশ্যই রেস্ট দিতে হবে, কিন্তু যতই বলা হয়ে থাক না কেন আসলে সেইভাবে পিসফুলি আসলে ঘুমটা হয় না। বাট তারপর যদি মার কোনো সাপোর্টিং কেউ যদি থাকে, মা বাচ্চাকে রুম ইন, তার মানে মা এবং বেবি একই রুমে থাকবে এবং তাদের মধ্যে ক্লোজ বন্ডিংটার জন্য এটা করা হয়ে থাকে। এবং মাকে বলতে হবে যে আপনাকে বাচ্চার সাথে মিলিয়ে ঘুমাতে হবে, মানে তাকে রেস্ট ওভাবে নিতে হবে। বাচ্চা যখন জাগবে তখন সে জেগে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবে, বাচ্চা যখন ঘুমাবে সে তখন ঘুমাবে এবং তাকে এডুকেট যদি রেস্ট হয় তাহলে কিন্তু বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল যে স্ট্রেস বা ট্রমাটা থাকবে না, তখন ব্রেস্ট ফিডিংটা খুব ভালোভাবে এস্টাবলিশ হয়ে থাকে। এবং মাকে আনইউজুয়াল বা আনডিউ ফ্যাটিকনেস এবং ওরিস থেকে তাকে দূরে রাখতে হবে, অবশ্যই সবসময় তাকে মেন্টাল সাপোর্ট দিতে হবে। দেন কেয়ার অফ দ্য ভালভা এন্ড এপিসিওটমি উন্ড, আমরা যেটা জানি যে অনেক ক্ষেত্রে ডেলিভারি পরে অনেক সময় ভালভাল ল্যাসেরেশন হয়ে থাকে বা অনেক সময় পেরিনিয়াল টিয়ার হয়ে থাকে, যদি প্রপারলি কিন্তু লেবার ম্যানেজমেন্ট না করা হয়ে থাকে। কিন্তু যদি প্রপারলি সুন্দরভাবে লেবার ম্যানেজমেন্ট করা হয়ে থাকে তাহলে কিন্তু যদি সুন্দরভাবে এপিসিওটমি দেওয়া হয়ে থাকে টাইমলি ইন্টার টাইমে, তাহলে কিন্তু এই প্রবলেম গুলো হয় না। কারণ অনেক সময় হোম ডেলিভারি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পেরিনিয়াল টিয়ার ল্যাসেরেশন ব্রুইশ এগুলো নিয়ে আসে। আবার যদি হাসপাতাল ডেলিভারি হয় তাহলে কিন্তু এই কমপ্লিকেশন গুলো কম হয়। সাধারণত ডেলিভারি পরপরই যেটা হয়ে থাকে যে ভালভা এবং বাটক ওই জায়গাগুলোতে যেহেতু ব্লাড এবং ফ্লুইড দিয়ে সয়েলড আপ থাকে, ওই জায়গাগুলো সোপ ওয়াটার দিয়ে হট ওয়াটার এবং সোপ দিয়ে ওই জায়গাটাকে ক্লিন করা হয়ে থাকে এবং একটা স্টেরাইল প্যাড দেওয়া হয়ে থাকে মাকে। পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য বলা হয়ে থাকে কিছুক্ষণ বা 6 ঘন্টা ইন্টারভ্যালে সে তার প্যাডটাকে চেঞ্জ করবে এবং প্যাড চেঞ্জ করার সময় সে খেয়াল করবে তার ব্লিডিংটা কেমন হচ্ছে কিনা, কারণ অ্যাবনর্মাল ব্লিডিং হয় কিনা সেটা অবজার্ভ করতে হবে। পেরিনিয়াল উন্ডে একটা ড্রেসিং দিয়ে দিতে হবে যদি উন্ড থাকে এপিসিওটমি, এবং এটা তাকে ওই জায়গাটার অ্যান্টিসেপটিক তাকে মেজারমেন্ট নিতে হবে এবং দরকার হলে সে অ্যান্টিসেপটিক বা অ্যাসেপটিক ওয়েতে সে টয়লেট করবে। এবং সাধারণত যে গ্লাভস যেটা থাকে সে যদি যে ড্রেসিং যদি পেরিনিয়াল উন্ডে এপিসিওটমি করে যদি ড্রেসিং দেওয়া হয়ে থাকে সে নিজে সেটা টেক কেয়ার যদি করতে পারে ভালো, না হলে একজন অ্যাটেন্ডেন্ট অথবা নার্সকে সেই স্টেরাইল গ্লাভস ইউজ করে সেই ড্রেসিংটাকে তাকে চেঞ্জ করে দিতে হবে। অনেক সময় আমরা বলে থাকি সিস বাথ বা অনেক সময় কোল্ড আইস বাথও দেওয়া হয়ে থাকে, কারণ কি ওই জায়গাটা তো পেইন এডিমা থাকে সেগুলো রিলিভড হয়ে থাকে যদি এটা নেওয়া হয়ে থাকে, কারণ ভেজো কনস্ট্রিকশন করে এই জন্য। যদি পেইনটা খুব বেশি হয়ে থাকে যে ভেজানাতেও পেইন, রেকটাতেও পেইন, রেকটামেও পেইন, বা অনেক সময় দেখা যায় যে তখন কিন্তু খেয়াল করতে হবে যে মা তো আর এমনি এমনি বলবে না ব্যথা, যে ওখানে আদার কোনো হিডেন কোনো কজ আছে কিনা পেইন, কোনো রেকটাল হিমাটোমা হলো কিনা বা ভেজানাল ওখানকার ব্লিডিং হয়ে ওখানে হিমাটোমা হলো কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। তো সেরকম হলে সেগুলোকে ইমিডিয়েট ম্যানেজ করতে হবে। না হলে যেটা করা যেতে পারে যে পেইন কিলার দেওয়া যেতে পারে, রেকটালেও দেওয়া যেতে পারে, সেটা ভালো কাজ করে, অথবা মুখেও দেওয়া যেতে পারে। নাও কেয়ার অফ দ্য ব্রেস্ট, সেটা হলো কি যেহেতু আফটার ডেলিভারি মাকে এবং বাচ্চাকে যত তাড়াতাড়ি সম্ভব ব্রেস্ট ফিডিংটা স্টার্ট করতে হবে। এমনও অনেক সময় হয়ে থাকে আমরা কর্ড কাটার আগেই বলি যে মাকে বাচ্চা স্তনে দেওয়ার জন্য। মা যদি সন্তান যদি ব্রেস্ট ফিডিং স্টার্ট করে তাহলে ওখান থেকে যে হরমোন গুলো রিলিজ হয়ে থাকে সেটাকে প্লাসেন্টা এক্সপালশন করতেও যেমন সাহায্য করে, ইউটারাস ইনভলিউশন করতেও সাহায্য করে, ব্লিডিংটাও কম হয়ে থাকে। সুতরাং ব্রেস্টের কেয়ারটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। সেটা কি করতে হবে? ফলোইং ডেলিভারি অফ দ্য বেবি যেটা করে নিপলটাকে ওয়াশ করতে হবে ওয়ার্ম স্টেরাইল ওয়াটার দিয়ে, ওই জায়গাটাকে তুলা দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে ডাক্টের যে ওপেনিং গুলো ওগুলো ব্লক থাকে। সুতরাং ওটা করার পরে তারপরে বাচ্চাকে ফিডিং এস্টাবলিশ করতে হবে এবং সাধারণত বাচ্চা এবং মার মধ্যে যে বন্ডিংটাকে প্রপার ওয়েতে ল্যাকটেশন এস্টাবলিশ করার জন্য মা এবং বাচ্চার অ্যাটাচমেন্টটা খুব ভালো হতে হবে এবং সেটাকে মাকে শিখিয়ে দিতে হবে যে কিভাবে সেটা করতে হচ্ছে। যদি এমন হয়ে থাকে যে মা শুধুমাত্র নিপলটা বারবার টানাচ্ছে তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে নিপল সোরনেস ডেভেলপ করে। এর জন্য প্রপার ওয়েতে কিভাবে ব্রেস্ট ফিডিং করতে হবে সেটা শিখিয়ে দিতে হবে, যে পুরো অ্যারিওলাটা জুড়ে কালো যে অংশটা আছে এটা দিয়ে বাচ্চাকে সাকিং করতে বলতে হবে, তাহলে কিন্তু নিপলের সোরনেসও হয় না এবং নিপলটাও তখন দেখা যায় যে কন্ট্রাক্ট মানে নিপলটা প্রলং হয়ে থাকে এবং নিপলে তখন বাচ্চা খুব ভালো মতো ব্রেস্ট ফিডিং করতে পারে। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, বলে দিতে হবে কখনোই যেন বাচ্চা কোনো নিপল কনফিউশন না হয়, কারণ বাচ্চাকে এই ধরনের সিচুয়েশনে প্রথম দিন ক্লোস্ট্রাম তো রিলিজ হয়, নর্মাল ওই রকম হাই ফ্লো তো আর মিল্কে থাকে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে তখন আর্টিফিশিয়াল ফিডিং বা অন্যান্য অনেক কিছু মিশ্রি পানি
মধুপানি এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, সেগুলো বা অনেক ক্ষেত্রে ফিডারও দেওয়া হয়ে থাকে। তখন কিন্তু একটা নিপল কনফিউশন আসে, দেখা যায় যে বাচ্চা তখন আর মার ব্রেস্ট ফিডিং করে সাক করে সে কষ্ট করে আর দুধ খেতে চায় না। সুতরাং এই জিনিসটা বলে দিতে হবে যে নিপল কনফিউশন যাতে না হয়ে থাকে। এবং মা এবং বাচ্চার মধ্যে ম্যাটারনাল ইনফ্যান্ট বন্ডিং এর জন্য রুমিং ইন, তার মানে কি মা এবং বাচ্চা একই সাথে একই খাটে শুবে, দরকার হলে খাটের পাশে একটা বেবি কটও থাকতে পারে, যেটাই হয়ে থাকুক, মোট কথা মা এবং বাচ্চাকে একই সাথে রাখতে হবে, যাতে মা তার প্রথম আওয়ার গুলোতে বাচ্চাকে সে আদর করতে পারে বাই kissing, cuddling, বা gazing at the infant. Baby should be kept in the same bed or in a cot beside the mother. This establishes a relationship and mother takes full care of the baby while at home and at a hospital, and it conversant in the art of baby care. এবং এটা মাকে বাচ্চার কিভাবে কেয়ার করতে হবে সেটা সম্বন্ধে তাকে শেখায়। এন্ড বেবি ফ্রেন্ডলি হাসপাতালগুলোতেই সাধারণত সব হাসপাতালগুলো এখন বেবি ফ্রেন্ডলি করা হয়েছে, যাতে মা এবং বাচ্চাকে একই রুমে দেখা হয়, যাতে ইনফ্যান্ট এবং প্যারেন্টের বন্ডিংটা এস্টাবলিশ হয় এবং ব্রেস্ট ফিডিংটা এস্টাবলিশ হয়। এবং মাকে অবশ্যই বলে দিতে হবে পিরিয়ডের প্রথম উইকসটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এই সময় যদি ইনফেকশন হয়ে থাকে সেটা খুবই ডেঞ্জারাস। এবং মাকে অ্যাসেপসিক এবং অ্যান্টিসেপটিক এই দুইটা সম্পর্কে ধারণা দিতে হবে। এবং লিবারাল ইউজ অফ দ্য অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যান্টিসেপটিক মেজারমেন্ট ডিউরিং পেরিনিয়াল উন্ড ড্রেসিং, ইউজ অফ দ্য ক্লিন লিলেন অ্যান্ড ক্লোথিংস ইজ ইম্পর্টেন্ট। এবং মাকে বলেই দিতে হবে যে 6 ঘন্টা পর পর প্যাড চেঞ্জ করতে হবে, প্যাড যতটুকুই ভিজুক পরিষ্কার হাতে সেই জায়গাটাকে ধরবে, দরকার হলে অ্যান্টিসেপটিক কিছু সলিউশন সে ইউজ করতে পারবে, এবং তার বেড লিলেন, তার ক্লোদিংস এবং সারাউন্ডিং সবকিছু সে যাতে ক্লিন রাখে, এবং লিমিটেড নাম্বার অফ ভিজিটার অ্যালাউ করতে হবে যাতে নোজোক্রোমিয়াল ইনফেকশন না হয়। আর আমি কোভিড সিচুয়েশনে তো অবশ্যই বলবো যে এই সময় যারা মারা অনেকে আছেন যারা কোভিড পজিটিভ, অবশ্যই তার প্রেগনেন্সি পরে ডেলিভারি পরে বাচ্চাকে যখন হ্যান্ডেল করে, মা যদি তখনও কোভিড পজিটিভ থাকে ল্যাকটেশনের সময় বা রুমিং ইন এর সময়, তখন মা কিন্তু অবশ্যই মাস্ক ইউজ করবে, এবং সে তার হাতটাকে বারবার সে ধুবে সাবান দিয়ে, অথবা সে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটাইজ করবে, কারণ মার কাছে কিন্তু বাচ্চার কাছে ইনফেকশনটা যেতে পারে, বাচ্চা তখন দেখা যাবে কোভিড পজিটিভ হয়ে যাবে। তো আমি যেটা ডিসকানেক্টেড হওয়ার আগ পর্যন্ত আসলে ম্যাটারনাল অ্যাসেপসিস এবং অ্যাসেপসিস এটা নিয়ে বলছিলাম, অ্যান্টিসেপটিক অ্যান্ড অ্যাসেপসিস। এখন আসি যেটা হচ্ছে আরেকটা জিনিস নিয়ে আলাপ করতে হবে, সেটা হলো মাকে ইমিউনাইজেশনের ব্যাপারে তাকে বলতে হবে। ইমিউনাইজেশন খুব একটি ইম্পর্টেন্ট ইস্যু, কারণ আমরা জানি যারা RH নেগেটিভ মাদার তাদেরকে কিন্তু ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি আমাদেরকে অ্যান্টি-ডি ইঞ্জেকশন দিতে হয়ে থাকে। তাহলে আমরা কোন কি কি ইমিউনাইজেশন দিতে পারি? একটা হলো অ্যান্টি-ডি, আমরা ইমিউনোগ্লোবুলিন সেটা আমরা তাকে অ্যান্টি-ডিটা দিব, ইন্ট্রামাসকুলারলি মাকে দিতে হবে। কোনো মার যদি রুবেলা ইনফেকশনের সম্ভাবনা থাকে বা হাইলি সাসপিশিয়াস থাকে, সেক্ষেত্রে কিন্তু রুবেলার ভ্যাকসিন সেটা দেওয়া যেতে পারে। এবং আরেকটা যেটা দেওয়া যেতে পারে, যদি তার বুস্টার ডোজ টিটানাস টক্সাইডে যদি থেকে থাকে, যে পেন্ডিং ছিল, তার আগে বুস্টার ডোজটা দেওয়া হয়নি টিটানাস টক্সাইডে, তাহলে সেটাও কিন্তু বুস্টার ডোজটা দেওয়া যেতে পারে। এছাড়া হেপাটাইটিস বি ভাইরাসেরও যদি ডিউ থাকে যে তার বুস্টার ডোজ দেওয়া বাকি বা ডোজিং এর তখন শিডিউল ছিল, সেটাও কিন্তু দেওয়া যেতে পারে। এবং মাকে ছুটি দেওয়ার সময় আমাদেরকে এই অ্যাডভাইসটা দিয়ে দিতে হবে যে তার পরবর্তীতে যে বাচ্চার যে ভ্যাকসিনগুলো সেগুলো পরবর্তীতে নেবে। সুতরাং আমরা ইমিউনাইজেশনের ব্যাপারে পিপোরিয়ামে যে অ্যাডভাইসটা দিব যে অ্যান্টি-ডি দিয়ে দিব, তার যদি রুবেলার সাসপিশন থাকে বা যদি দেখা যায় যে তার রুবেলা ভাইরাসের হওয়ার মানে তার ওরকম হিস্ট্রি আছে অ্যাটিনুয়েটেড রুবেলা ভ্যাকসিন, তখন আমরা দিতে পারি। এবং সাধারণত তখন বলে দিতে হবে ম্যান্ডেটরি পোস্টপোনমেন্ট অফ প্রেগনেন্সি ফর অ্যাটলিস্ট 2 মান্থ ফলোইং ভ্যাকসিনেশন, এবং বুস্টার ডোজ অফ দ্য টিটানাস টক্সাইড এবং হেপাটাইটিস বি যদি থাকে তাহলে সেটা দেওয়া যেতে পারে। এখন আসে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নর্মাল পিউপেরিয়ামে ম্যানেজ করতে গেলে কিছু কিছু অ্যাবনর্মালিটি বা কিছু কিছু এলমেন্ট, ম্যানেজমেন্ট অফ নর্মাল এলমেন্ট ইন পিউপেরিয়াম, সেগুলো কিছু কাজ করে। যেমন অনেকে আফটার পেইনের কমপ্লেন করে। আফটার পেইনটা কি? সাধারণত ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি ইউটেরাসে যে ইনভলিউশনটা যেটা হচ্ছে, সেই ইনভলিউশনটার জন্য যে নেক্রোসিস হয়, যে পরিবর্তনগুলো হয়, সেজন্য কিন্তু মা একটা পেইন ফিল করে থাকে। পেইনটা সাধারণত খুব বেশি হয় তা না, নর্মাল অ্যান্টিস্পাজমেটিক দিলেও অনেক সময় চলে যেয়ে থাকে। কিন্তু যদি দেখা যায় যে সিজারিয়ান ডেলিভারি বা যদি প্রলং ডেলিভারি, এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক সময় পেইনটা খুব কষ্ট দেয়। সেক্ষেত্রে আমরা অ্যানালজেসিক তাকে দিতে পারি, ওরালও দেওয়া যেতে পারে, অথবা যদি খুব সিভিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে সে সাপোজিটরি ফর্মেও নিয়ে নিতে পারে। এবং সাধারণত এই আফটার পেইনটা কেন হচ্ছে, এটা মেকানিজমটা ইজ ডিউ টু ইস্কেমিয়া অফ দ্য মাসল, ইউট্রাইন মাসেলে যে ইস্কেমিয়া, সেই জন্য হয়ে থাকে। এবং সাধারণত আমরা অনেক ক্ষেত্রে ইউট্রাসকে একটু হট কম্প্রেশন বা অ্যানালজেসিক সিম্পল না দিয়ে যদি কাজ না করে, সেক্ষেত্রে আমরা একটু পাওয়ারফুল অ্যানালজেসিক দিতে পারি। আচ্ছা,
এরপরে আসি যে আরেকটা কি কমপ্লেন করে পেইন অফ দ্য পেরিনিয়াম। পেরিনিয়ামের পেইনটাও কিন্তু খুব একটা কমন, তাই না? সাধারণত দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে এপিসোডমি যেটা থাকে ওনটা পেরিনিয়ামে, সো অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মা ওই পেরিনিয়ামের পেইনটা ফিল করতেছে। এটার ক্ষেত্রে সে একই কথা, যদি পেইনটা মানে দেখা যায় যে কন্ট্রোলের মধ্যে থাকে, অনলি সিজ বাথ অথবা আইস প্যাক এগুলো দিয়ে যদি চলে যায় ভালো, যদি না যায় সেক্ষেত্রেও কিন্তু পেরিনিয়ামে ব্যথার কমানোর জন্য আমরা অ্যানালজেসিক তাকে দিব। এবং সাধারণত আমরা সেই ক্ষেত্রে অবশ্যই মানে খুব কশাসলি এবং খুব কেয়ারফুলি পেরিনিয়ামের উনটাকে দেখতে হবে যে ওখানে কোনো হেমাটোমা হলো কিনা বা ওখানে কোনো ল্যাসারেশন আছে কিনা। এবং সেই ক্ষেত্রে ওরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকের সাথে ওরকম কোনো ইনফেকশন থাকলে আমরা দিয়ে দেবো। এবং মাকে খুব কেয়ার নিতে বলতে হবে তার পেরিনিয়াল উনটা, যাতে কোনোভাবে এটা কন্টামিনেটেড না হয় মিকচুরেশন আর ডেফিকেশনের সময়। দরকার হলে সিজ বাথ নিবে এবং হালকা গরম পানিতে অ্যান্টিসেপটিক সলিউশনও দিতে পারে, অথবা হালকা গরম পানির মধ্যে লবণ দিয়েও সে ইউজ করতে পারে। মার আরেকটা জিনিস যেটা হয়ে থাকে এই সময় এনিমিয়া কারেকশনের আমাদেরকে একটা স্টেপ নিতে হবে। কারণ কি ইউজুয়ালি দেখা যাচ্ছে যে মারা সাধারণত প্রেগনেন্সি পিরিয়ডে গিয়ে তার ব্লাড হিমোগ্লোবিনটা কম থাকে, আবার অনেক সময় দেখা যায় যে ফলোইং ডেলিভারি যে ব্লাড লসটা হচ্ছে তাতে এনিমিয়া হয়ে থাকে। সো এনিমিয়া কারেকশনের জন্য মাকে অবশ্যই তাকে খাবারগুলোর মধ্যে ওই ধরনের খাবার দিতে হবে যেটাতে আয়রন কন্টেনিং, এবং আয়রন সাপ্লিমেন্টেশন অবশ্যই তাকে দিতে হবে। এবং আয়রন সাপ্লিমেন্টেশনটা প্রয়োজনে 1টা বা 2টা করে 6 উইকস পর্যন্ত দিতে হবে। মাকে ক্যালসিয়াম দিতে হবে, কারণ আমরা জানি ল্যাকটেশন পিরিয়ডে মার যেমন নিজের ডিমান্ডটাও ক্যালসিয়ামে বাড়বে, সেরকম বাচ্চাও ব্রেস্ট ফিডিং করছে যখন বাচ্চারও ক্যালসিয়ামের প্রয়োজন হয়, সুতরাং মাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হবে। তার যদি হাইপারটেনশন থেকে থাকে আগে, সেই হাইপারটেনশনের জন্য প্রপার ডোজে এখন হাইপারটেনশন মানে অ্যান্টি হাইপারটেনশনগুলো দিতে হবে। আর অনেক সময় দেখা যায় যে প্রি অ্যাক্লামশিয়া বা অ্যাক্লামশিয়া যদি পেশেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে শুধু হাইপারটেনশন না, তখন দেখা হয়ে থাকে ইউরিনারি প্রোটিন আছে কিনা, ইউরিনারি প্রোটিন লেভেলটা দেখে সেই সাথে বিফোর মানে ডিউরিং প্রেগনেন্সি যে অ্যান্টি হাইপারটেনসিভ থাকে পিউপুরিয়াম গিয়ে আমরা অনেক সময় সেই অ্যান্টি হাইপারটেনসিভটা চেঞ্জ করে দিই, কারণ ওই ডোজে বা ওই মেডিসিনে অনেক সময় সেই প্রেশারটা কন্ট্রোল হয় না। এবং মার একটা প্রোগ্রেস চার্টও আমরা কিন্তু পিউপুরিয়ামে তার তৈরি করতে হবে, যে কি কি সেই প্রোগ্রেস চার্টে আমরা দেখবো আমরা যে নর্মাল যেই ধরনের ভাইটাল সাইনগুলো দেখি যেমন পালস, রেসপিরেশন, টেম্পারেচার, এগুলো অবশ্যই দেখতে হবে। এবং এভরি 6 আওয়ারলি অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট 2 days আমাদেরকে এইভাবে দেখতে হবে। মেজারমেন্ট অফ দ্য হাইট অফ দ্য ইউট্রাস, সেটা আমি যেটা বললাম প্রথমে বলেছিলাম যে ইনভলিউশন সাবইনভলিউশন কীরকম হচ্ছে ওটা জানার জন্য হাইট অফ দ্য ইউট্রাসের মেজারমেন্টটা পিপল সার্ফেসিস থেকে ওয়ান্স এ ডে ইন এ ফিক্সড টাইম উইথ প্রায়র ইভোকেশন অফ দ্য ব্লাডার এবং বাউল, সেটা দেখতে হবে। তারপরে ক্যারেক্টার অফ দ্য লোকিয়া দেখতে হবে, ইউরিনেশন এবং বাউল মুভমেন্ট। তাহলে সর্বোপরি মায়ের একটা প্রোগ্রেস রিপোর্ট বা প্রোগ্রেস চার্ট করবো, যাতে ভাইটাল সাইন দেখবো, ইউট্রাসের হাইট, লোকিয়ার কালার, দেন ইউরিনেশন এবং বাউল মুভমেন্ট হচ্ছে কিনা সেই জিনিসগুলো আমরা দেখবো। এবং মাকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিতে হবে, সেটা হলো পোস্টপার্টাম এক্সারসাইজ। পোস্টপার্টাম এক্সারসাইজটা কেন? কারণ পোস্টপার্টাম এক্সারসাইজ করলে ইউট্রাসের যে ইনভলিউশন, তার মাসেলগুলোর নর্মাল যে সেটা সবগুলো তার নর্মাল অবস্থাতে ফিরে যেতে খুব তাড়াতাড়ি পারবে। সো পোস্টপার্টাম যেই এক্সারসাইজ সেটার কথা বলে দিতে হবে। পোস্টপার্টাম এক্সারসাইজ কেন করবে? তার কারণ ইট ইমপ্রুভস দ্য মাসেল টোন হুইচ আর স্ট্রেচিং ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড দ্য লেবার, স্পেশালি দ্য অ্যাবডোমিনাল অ্যান্ড পেরিনাল মাসেল, to educated about the correct posture to be attained when the patient is getting up from the bed. তো বিছানা থেকে কখন সে উঠবে, কোনো কিছু ঝুঁকে নেবে না, এই জিনিসগুলো তাকে বুঝিয়ে বলতে হবে। অ্যান্ড দ্য কারেক্ট প্রিন্সিপাল অফ লিফটিং অ্যান্ড ওয়ার্কিং পজিশন ডিউরিং ডে টু ডে অ্যাক্টিভিটিস, এই জিনিসগুলো আমাদেরকে বলে দিতে হবে পিউপুরিয়াম এক্সারসাইজের সময়। অ্যান্ড দ্য অ্যাডভান্টেজ অফ দ্য পিউপুরিয়াম এক্সারসাইজ ইজ কি, ওটা কি অ্যাডভান্টেজ? To minimize the risk of the puerperal venous thrombosis, promoting arterial circulation and prevent venous stasis, অ্যান্ড ইট অলসো প্রিভেন্ট ব্যাকএক। মার যে কোমরে ব্যথা সে কমপ্লেন করে, অনেকে কিন্তু কমপ্লেন করে যে ডেলিভারি পরে কোমরে ব্যথা করছে, তো এই জিনিসগুলো কিন্তু যদি প্রপার ওয়েতে এক্সারসাইজ করে এগুলো কমে যায়। অ্যান্ড ইটস অলসো প্রিভেন্ট দ্য জেনিটাল প্রোল্যাপস অ্যান্ড দ্য স্ট্রেস ইনকন্টিনেন্স অফ দ্য ইউরিন। সো এইগুলো প্রিভেন্ট করতে হলে পিউপুরাল এক্সারসাইজ করতে হবে এবং প্রসিডিউরগুলো বলে দিতে হবে যে কীভাবে করতে হবে। এগুলো অনেক ডেমনস্ট্রেশন আছে, তো অনেক ডিটেলস ব্যাপার, ওই জিনিসগুলো মাকে বলে দিতে হবে। সাধারণত কমন যে এক্সারসাইজগুলো করা হয়, মা ফ্ল্যাট হয়ে শুবে, পায়ের মাসেলগুলো কন্ট্রাক্ট করবে, দেন বাউল ব্লাডারটা ক্লিয়ার করবে, ইভ্যাকুয়েট করবে রেগুলারলি, এগুলো। এবার আসি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কখন সে আর বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে সে কবে যেতে পারবে সেটাও বলে দিতে হবে। সাধারণত সে উইদাউট এনি ডিলে সে নর্মাল ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে চলে যেতে পারে, কিন্তু খুব ভারী কাজ করবে না। সে নর্মাল বেবির টেক কেয়ার করা, নিজের টেক কেয়ার করা, এই কাজগুলো করবে, কিন্তু ভারী কাজ, ওয়েট লিফটিং, এই জিনিসগুলো সে পারবে না। নাও সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে কি বলবো, সাধারণত আফটার দ্য 6 উইকস ফলোইং ডেলিভারি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে সে নর্মাল
ফেরত যেতে পারে। বাট ইট অলসো ডিপেন্ডস অন দ্য কমফোর্ট অফ দ্য পেরিনিয়াম এবং ব্লিডিংয়ের উপরে। যদি ব্লিডিং স্টপ হয়ে যায়, যদি পেরিনিয়ামের উনটা হিলিং হয়ে যায়, তাহলে সেটা সমস্যা নাই। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ওই জায়গায় পেন থাকে বা যদি হিলিংটা হতে দেরি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা মানে বলে দিতে হবে যে এরকম হলে আপনারা একটু ডিলে করবেন। দেন আমরা কিন্তু ছুটি দিয়ে দিব মাকে হাসপাতালে। তখন একটা চেক আপ, পোস্টন্যাটাল চেক আপের একটা অ্যাডভাইস করতে হবে এবং কিছু অ্যাডভাইস দিয়ে তাকে আমাদের ছুটি দিয়ে দিতে হবে। সেই চেক আপের মধ্যে কী কী থাকবে পোস্টন্যাটাল চেক আপে? সাধারণত ইমিডিয়েটলি 7 দিন পরেও বলা হয়ে থাকে পোস্টন্যাটাল একটা আর্লি চেক আপে, অথবা 6 সপ্তাহ পরে একটা চেক আপে আসবে। এবং সেই প্রত্যেকটা চেক আপে আমাদের যে আর্লি চেক আপই হোক এবং লেট চেক আপই হোক, আর্লি হলো 7 days আর লেট হলো 6 weeks, তখন কিন্তু বোথ মাদার এবং বেবিকে আমাদের চেক আপে সেখানে দেখতে হবে। এবং ডিউরিং ডিসচার্জ আমাদেরকে বোথ মাদার এবং বেবিকে আমরা চেক করে মা এবং বেবি দুজনে ওকে আছে সেটা দেখেই কিন্তু ছুটি দিতে হবে। তাহলে prior to the discharge, there is a thorough checkup of the mother and the baby is mandatory, and the discharge certificate should have all the important information regarding mother and the baby. Advice includes measures to improve the general health of the mother, continuation of her supplementary iron, calcium and vitamins, postnatal exercise, procedure of gradual return to her daily activities, avoidance of the intercourse for a reasonable period of 4 to 6 weeks until the laceration or episiotomy wound are healed, and the breastfeeding and the care of the newborn. এবং অবশ্যই ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস ইজ এ ইম্পর্টেন্ট অ্যাডভাইস, যেটা এই সময় দিয়ে দিতে হবে। সাধারণত দেখা যায় থাকে যদি মা ল্যাকটেটিং হয়ে থাকে, তাহলে যদি অ্যামোনিয়নিক থাকলে অনেক সময় 6 মান্থ পর্যন্ত তার কন্ট্রাসেপশন না নিলেও হয় না, তারপরে যদি কন্ট্রাসেপশন নেয় তাহলে সেক্ষেত্রে 3 weeks যারা নন ল্যাকটেটিং মাদার তারা সেই সময় কন্ট্রাসেপশন নিবে, আর যারা ল্যাকটেটিং মাদার তারা আফটার 3 months অফ ডেলিভারি তারা কন্ট্রাসেপশন নেবে। সাধারণত প্রোজেস্টেরন অনলি পিল তারা নিতে পারে। আর পরবর্তীতে যদি 6 মাসের পরে যদি কোনো কন্ট্রাসেপশন নেয়, সেক্ষেত্রে ব্যারিয়ার মেথড নিতে পারে, ইনজেক্টেবল প্রিপারেশন নিতে পারে, বা অন্যান্য যেই কপার আইওসিডি যেটা সেটাও নিতে পারে। সেই কন্ট্রাসেপশনের অ্যাডভাইসগুলো দিতে হবে। এবং বাচ্চার সম্পর্কে কেয়ার নেওয়ার জন্য যে পয়েন্টগুলো বলে দিতে হবে, যে বাচ্চার ক্ষেত্রে ব্রেস্টফিডিংটা অবশ্যই এক্সক্লুসিভ হতে হবে। বাচ্চার কোনো অ্যাবনর্মালিটিস আছে কি না, ল্যাকটেশনের সেই যদি দেখা যায় যে রিলাক্টেন্ট টু ফিডিং, বা বাচ্চা যদি হলুদ হয়ে যায়, বাচ্চার নাভির যত্ন নিতে হবে, আম্বিলিকাল যেই স্টাম্প যেটা থাকে সেটাতে ওটা যদি কালার দেখতে হবে, মাকে রোদে রাখতে হবে, বাচ্চাকে ইমিউনাইজেশনগুলো দিতে হবে। এবং বাচ্চার যদি কোনো রকম সমস্যা হয় সেই জিনিসগুলো দেখলে সে যেন বাচ্চার ডক্টরের সাথে কনসাল্ট করে। মোটামুটিভাবে এইভাবে একটা ডিসচার্জ পেপারে লিখে দিয়ে ছুটি দিতে হবে। এই হলো গিয়ে আমাদের পিপোরিয়াম। এখন আসলে পিপোরিয়ামটা যেটা আমরা আসলে এটা ছিল একটা লং কেস। সো লং কেস যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট সাধারণত একটা থাকবে, বাচ্চা একটা থাকবে। তাহলে তোমাদের কাজ হবে প্রথমে গিয়ে মার নাম, তার সাথে একটা কমিউনিকেশন সুন্দর করা, তুমি নিজে ডক্টর পরিচয় দিয়ে তার সাথে কথা বলবে, তাকে মানে তার প্রতি যে সিম্প্যাথি আছে এটা তুমি তার সাথে এস্টাবলিশ করবা। দেন তুমি তার কাছ থেকে হিস্ট্রিটা নিবা, যে তার কতদিন হয়েছে পিপোরিয়ামের, এটা কি নর্মাল ডেলিভারি পরে পিপোরিয়াম নাকি সিজারিয়ান সেকশনে পরে জন্য হলো, সিজারিয়ান সেকশন হলে কেন সিজারিয়ান, ইন্ডিকেশনটা কি সেটা জানতে হবে। এবং তাকে তার হিস্ট্রিটা নিতে হবে, কোনো মেডিকেল পাস্ট হিস্ট্রি, তার মিনস্ট্রাল হিস্ট্রি, তার অবস্ট্রেটিক্যাল হিস্ট্রি, তার ফ্যামিলি আগের কোনো বাচ্চা আছে কিনা, মানে মোটামুটি সবগুলো হিস্ট্রি নিয়ে তাকে একটা স্যালিয়েন্ট ফিচার তুমি বলার আগে তাকে জেনারেল এক্সামিনেশন করবা। জেনারেল এক্সামিনেশন মধ্যে কিছু কিছু পয়েন্ট টাচ করতে হবে, সেটা হলো তার ভাইটাল সাইনগুলো দেখতে হবে, যেটা আমরা জানি যে তার পাস, ব্লাড প্রেশার, এগুলো। সাথে যেটা অ্যাবডোমিনাল যদি এক্সামিনেশন করা হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে হবে যে অ্যাবডোমিনে একটা উন্ড আছে কিনা, যেহেতু সিজার হয় তাহলে একটা উন্ড থাকবে, আর যদি নর্মাল ডেলিভারি তাহলে পেরিনিয়ামে একটা উন্ড থাকতে পারে, সেটা বর্ণনা দিতে হবে। ড্রেসিংটা কেমন, অ্যাবডোমিনটাকে ওভার ডিস্টেন্ডেড মনে হচ্ছে কিনা, ইনভলিউশনটা কম হয়েছে কিনা, তার কোনো স্ট্রায়া বা স্ট্রেচিং বা সাব ইনভলিউশনের কোনো সাইন আছে কিনা, সিফাসো ফান্ডাল হাইটটা কত, মানে তার ইনভলিউশনটার রেটটা কেমন সেটা বোঝা যাবে, সেটা দেখতে হবে। এবং তার ভালভাল প্যাড যেটা সেটা দেখতে হবে, পেরিনিয়ামে কোনো ল্যাসারেশন অ্যাবনর্মালিটি কোনো আছে কিনা সেটা দেখা লাগবে, এবং লোকিয়ার কালারটা, কোনো স্মেল অর্ডার এগুলো আছে কিনা, পার ডে কয়টা প্যাড চেঞ্জ করতেছে এগুলো বলতে হবে। সাথে যেটা করতে হবে, মার ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে, এটাও কিন্তু পার্ট অফ দ্য পিপোরিয়ামের এক্সামিনেশনের মধ্যে। ব্রেস্টে কোনো এনগর্জমেন্ট আছে কিনা, সে মিল্ক ফিডিংটা স্ট্যাবলিশ করতে পেরেছে কিনা সেটা দেখতে হবে। এবং কিভাবে মা বা বেবি ক্লোজ কন্ট্যাক্টে থেকে ফিডিংটা স্ট্যাবলিশ করবে, মা এবং বাচ্চার যে বন্ডিংটা কীভাবে হবে সেই জিনিসগুলো দেখতে হবে, বলে দিতে হবে। এবং অ্যাজ এ হোল একটা স্যালিয়েন্ট ফিচার বলার পরে তখন তোমার ডায়াগনোসিসটা বলার পর দেন তোমাকে এক্সামিনার সেই বিষয়ে তোমাকে কোশ্চেন করবে। এবং বেবিকেও এক্সামিনেশন করতে হবে, বাচ্চার কী কী এক্সামিনেশন করতে হবে, বাচ্চাকে অ্যাজ এ হোল বাচ্চাটা কীরকমভাবে সে আছে,
বাচ্চার অ্যাপিয়ারেন্স, মাথা থেকে পা পর্যন্ত পুরো এক্সামিনেশন করতে হবে, বাচ্চার মাথার এখানে মেজারমেন্ট করতে হবে এবং লেন্থে বাচ্চাকে দেখতে হবে এবং সবসময় মাথায় রাখতে হবে এমনভাবে টানা হাঁচড়া করে যেন আমরা না এক্সামিনেশন করি যাতে বাচ্চা কাঁদে। দরকার হলে মায়ের হেল্প নিতে হবে সেই বাচ্চা এক্সামিনেশনের ক্ষেত্রে, বাচ্চা কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, বাচ্চা আদার কোনো প্রবলেম আছে কিনা, এভাবে সব কিছু দেখে আমরা পিপিএমের এটা শেষ করবো। তারপরে তোমাদেরকে সেই বিষয়ে পিপিএমের কোশ্চেনগুলো করবে। সুতরাং পিপিএমের এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট একটা অবস্টেটিক্যাল আমাদের একটা কেস, যেটা আসলে খুব ভালোভাবে তোমাদেরকে থরলি পড়তে হবে। আসলে সরি, আসলে আমার ইন্টারনেটের একটু ইন্টারাপশনের জন্য তোমাদেরকে আসলে ক্লাস নিতে মাঝখানে একটা গ্যাপ হয়ে গেল। তো আশা করি তোমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আবার পরে ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।